ভারত নিয়োজিত হাসিনা নিয়োজিত জেনারেল ওয়াকারুজ্জামানকে নির্দেশ দিয়েছে, নৌবাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছে, বিমান বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছে যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ডিসরাপ্ট করতে হবে। যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে চীনে গিয়ে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয় এবং পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে একটা শিফট অন্যায়, এই আলোচনাটাই একটা রং প্লেসে হয়েছে। এই আলোচনাটা করার দেশদ্রোহিতা। এ ধরনের আলোচনা উইদাউট দ্য প্রেজেন্স অফ, উইদাউট দ্য নলেজ অফ চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ গভর্নমেন্ট, এ ধরনের আলাপ আলোচনার কোন এখতিয়ার আছে কিনা সেনা প্রধানের ক্যান্টনমেন্টের মধ্যে? ওকে, দ্যাটস অল আই ওয়ান্টেড টু নো। ওকে, নিরুনিরা আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, প্লিজ। ইউনূস চীন সফর যাবেন, যখন থেকে আলোচনায় আসলো ডক্টর চীন সফর যাবেন এবং নিশ্চিত হয়েছে, তখন থেকেই বাংলাদেশের ভিতরে অস্থিরতা শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে সেনাবাহিনী নিয়ে। সেনা অভ্যুত্থান, বিভিন্ন কিছু, ওটা মোট কথা একবারে বাংলাদেশটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবের শহর বানিয়ে দেওয়া হলো। এগুলো আসলে কারা করতেছে, কেন করতেছে? দর্শক, অবশ্যই এটা এক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন জ্যাকব পেলো। তিনি অভিযোগ করেছেন যাতে করে ডক্টর ইউনূস ভারতে চীনে যেতে না পারেন এবং চীনের সাথে কোনো দ্বিপাক্ষিক বৈঠক করতে না পারেন। এই জন্য এই চীন সফর ঠেকাতে ভারত মূলত জেনারেল ওয়াকারকে লাগিয়ে দিয়েছে ডক্টর ইউনূসের পেছনে। তিনি আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আমরা সম্পূর্ণ আলোচনা শুনবো। টালমাটাল অবস্থা, এই টালমাটাল অবস্থা আমার সারমর্ম একটা, ভারত এবং হাসিনা শেখ, ভারত নিয়োজিত হাসিনা নিয়োজিত জেনারেল ওয়াকারুজ্জামানকে নির্দেশ দিয়েছে, নৌবাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছে, বিমান বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছে যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ডিসরাপ্ট করতে হবে। যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে চীনে গিয়ে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয় এবং পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে একটা শিফট উনি যেন না আনতে পারে, উনি যেন তিস্তা নদী নিয়ে কথা বলতে না পারে, উনি যেন সীমান্ত নিয়ে কথা বলতে না পারে, উনি যাতে চায়নায় বাংলাদেশি লোকজনদেরকে পাঠিয়ে চিকিৎসা সুবিধা নেওয়ার কথা বলতে না পারে, উনি যেন ভারতের চায়নার সাথে সামরিক সরঞ্জামাদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোন চুক্তি করতে না পারে। ভারতের আজ্ঞাবহ দাস জেনারেল ওয়াকার আগস্টের 5 তারিখ থেকে আপনার চোখে ধুলা দিয়েছে, আমার চোখে ধুলা দিয়েছে, জনগণের চোখে ধুলা দিয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের অসম্মান না করার জন্য বললাম, আমার চোখেও ধুলা দিয়েছে না, আমার চোখে ধুলা সে দেয় নাই। ওয়াকারের এই যোগ্যতা নাই, সামর্থ্য নাই আমার চোখের বাইরে গিয়ে সে কোনো ধোকা দিবে। আমি ডে ওয়ান আমি জানি এই হারামজাদার নাফরমান ফাসেক যখন বলেছে আমাকে বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করেন, আমি সেই দিন থেকে জানি এই হারামজাদাকে বিশ্বাস করার মতো কোনো কিছু নেই। তারপরও ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধক্ষেত্রে ল্যাংড়া লুলাদেরকে নিয়ে উনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে নাই। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা যুদ্ধের কথা যদি আমি মনে করায় দেই, আপনাদের মনে পড়ে আর্জেন্টিনার জেনারেল পেরন, উনি যখন প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের কথা ডিক্লার করেছিলেন, ওনার সোলজারের অধিকাংশ ছিল যুদ্ধাহত, কারণ ওনার প্রেডেসেসর জেনারেল যুদ্ধে গিয়ে ব্রিটিশদের সাথে মার খেয়েছে। পরবর্তীতে জেনারেল পেরন ওই যুদ্ধাহত আহতদের নিয়ে চিন্তা করেছে আমি যুদ্ধ করব, কারণ জেনারেল পেরন যদি বলতো আমি এই পঙ্গুদের নিয়ে যুদ্ধ করব না, তাইলে জেনারেল পেরন ইতিহাসে তার নাম লেখাতে ব্যর্থ হতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে গিয়ে দেখেছে সর্ষে খেতে ভূতের অভাব নাই এবং ওয়াকার হচ্ছে মেইন ভূত। আসিফ নজরুল হচ্ছে ওয়াকারুজ্জামানের মিনিমি, পাশে আছে কতগুলো বিকলাঙ্গ হারামজাদা
লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, জেনারেল ফেরদৌস, আরো কতগুলো বিকলাঙ্গ, যারা মানসিকভাবে বিকলাঙ্গ, শারীরিকভাবে বিকলাঙ্গ, তাদের ঈমান বলতে কোনো কিছু নাই, যারা ভারতের কাছে ওয়াদাবদ্ধ। দর্শকবৃন্দ, আজকের এগুলো ছিল আমার টকিং পয়েন্ট। আজকের আমি যাদেরকে নিয়ে কথাবার্তা বলবো, আমার কয়েকটা বিষয় আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো নিয়ে আমার নিজস্ব মতামত আছে, যে বিষয়গুলোর উপরে আমার প্যানেলে 4 জন সুযোগ্য মানুষ রয়েছে, তাদের মতামত আমি শুনবো এবং তাদের মতামতগুলোকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাদের সাথে আমাদের আলোচনা শুরু করি। আমি প্রথমেই স্বাগত জানাবো ডক্টর খন্দকার মাসুদ রহমান। আমি জানি আপনাকে যেতে হবে অনেক দূরে, নাম্বার 1। নাম্বার 2, আপনি গত রাত্রে ঘুমোতে পারেন নাই, অনেক রাত্র পর্যন্ত মসজিদে ছিলেন। আপনার অনেক মেহেরবানি যে খুব তাড়াতাড়ি বলায়ও আপনি রাজি হয়েছেন আমার সাথে এসে কথা বলার জন্য। এই দেশপ্রেমের জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজকের শোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ডক্টর খন্দকার মাসুদ রহমান। আমি আপ্লুত, আনন্দিত আপনি আমাকে দাওয়াত করেছেন জন্য। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, অনেক অল্প সময়ের মধ্যে আপনিও সময় দিয়েছেন। মামুন ভাই, ইউ লুক ক্রিস্পি, জাস্ট ক্রিস্পি, 71 years old ইয়াং ম্যান। আপনাকে খুব ভালো লাগছে কম্পিউটার স্ক্রিনে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনাদের সাথে আলোচনা অংশগ্রহণ করব। ওকে, অনেক মেহেরবানি। নিরনীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের শোতে। আপনাকেও আপনার ওড়না এবং আপনি জামা কাপড় যা বলেছেন ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। আপনি আমার বোন, আপনাকে ভালো লাগবে না কেন? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আপনার মাইক্রোফোনটা অফ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস এভরিওয়ান। ওকে, মেজর মোহাম্মদ মহসিনুল করিম। করিম ভাই, আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। বাংলাদেশে থেকেও এই রমজানের দিনে নামাজ পড়ার পরে এত রাত্রে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, আমি ডক্টর মাসুদ রহমান, আপনাকে আমি একটা কথা বলবো। আপনাকে আমি স্ক্রিনে আমি 2টা মন্তব্য দেখাবো, তারপরে আমি এই কথাগুলো শুরু করব। আপনি মনোযোগ দিয়ে শুনেন। হাসনাত আব্দুল্লাহ তাকে ক্যান্টনমেন্টে ডেকে যে আইডিয়াটা জেনারেল ওয়াকার কর্তৃক দেওয়া হয়েছে, ওইটার স্ক্রিনশট এটা। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে এই বক্তব্যটাকে প্রকাশ করেছে। আর এরপরে আসিফ মাহমুদ তার বক্তব্যটাও এইভাবে ফেসবুকে দেওয়া হয়েছে। এখন আপনি হাসনাত আব্দুল্লাহর এবং আসিফ মাহমুদের এই কথাটাকে অনেকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছে, সিন্স দে বিকাম পার্ট অফ দ্য গভর্নমেন্ট দে হ্যাভ এ ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি নট টু ডিসক্লোজ ইট টু দ্য পাবলিক। ডক্টর মাসুদ রহমান, is it a fiduciary responsibility not to disclose conspiracy against the country? Is it a violation of fiduciary responsibility or failure to maintain fiduciary responsibility? আপনি এটাকে কিভাবে দেখেন? এই মন্তব্যটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে তো? জি। আসসালামু আলাইকুম। No fiduciary duty is important. None is important more than the sovereignty of the country. দেশ যখন রিস্কে পড়ে যায়, তা কোনো fiduciary duty doesn't stop anybody to go against that. দেশের ব্যাপারটা সবার থেকে আগে, no duty is more than saving the country. অর্থাৎ যদি কেউ কান্ট্রি সেভ করতে গিয়ে তার সো কল্ড fiduciary duty কে না মানে, that's what it should be. That is what is expected. That duty করার duty হচ্ছে কান্ট্রির প্রতি, not to the system what has been prevailing for last 16 years, যে ওই সিস্টেমের বাইরে আসলে কোনো কথা বলা যাবে না। That system has to be broken. লাথি মেরে ভেঙে দেওয়া উচিত এরকম ডিউটিকে, যদি আমার দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকে। It is clearly that.
ক্লিয়ারলি দ্যাট কেস। এবং ফ্যাসিবাদকে আরেকবার প্রতিস্থাপন করা, রি-এস্টাবলিশিং ফ্যাসিবাদ, ইজ দ্যাট লেস ইম্পর্টেন্ট দ্যান ফিডুশিয়ারি ডিউটি? What fiduciary duty? If the fiduciary duty allows the fascism once again, we do not need that kind of duty. আমি যদি আপনাকে খন্দকার মাসুদ একটা কথা জিজ্ঞাসা করি, গত 16 বছরে হাসনাতের এবং আসিফের মতো দুইজন দেশপ্রেমিক যদি এভাবে দায়িত্ব পালন করত, ডু ইউ থিংক হাসিনা 16 বছর এইভাবে ভারতীয় অ্যাগ্রেশন চালিয়ে যেতে পারতো বাংলাদেশে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন, আমি তার একমত যে না, পারতো না। এরকম লোকজন যদি থাকতো যারা মুখ ফুলিয়ে সামনে এসে দাঁড়াতো, যারা আবু সাইদের মতন হতো, যদি লোকজন আরো আগে আসতো, আরো আগেই চলে যেতে হতো তাকে। আসনাত আব্দুল্লাহর মতো লোক যদি আরো আগে আসতো, বা আসিফ মাহমুদের মতো লোকেরা যদি আরো আগে আসতো এবং কথা বলতে এভাবে নির্ভীক, আমাদের সবাই তো ভয়ে ভয়ে থাকে, আমাদের সমস্ত লোকজন ভয়ে। আর্মির মধ্যে লট অফ পিপল আর দেয়ার যারা এগেইনস্ট দিস হোল থিং গোয়িং অন, ভয়ে কথাই বলতে পারতেছে না। আর্মিতে থেকে দে আর নার্ভাস, তারা পোস্টিং হয় কিনা, প্রমোশন হয় কিনা, এই ভয় যদি আমাদের আর্মির ভাইরা না করেন, সারা দেশকে তারা তাদের সঙ্গে পাবেন। ভয় করার দরকার নেই। তো আমি মাসুদ ভাই আপনার কাছে ব্যাক করছি। মেজর মহসিনুল করিম, এখন তারা বলছে আসিফ মাহমুদ গভর্নমেন্টে আছে এবং হাসনাত আব্দুল্লাহ has some sorts of relationship with the government, with the mechanism or the system who is running Bangladesh. তারা বলছে তাদের কাছে গভর্নমেন্টের এ ধরনের সিক্রেট থাকলেও এটা প্রকাশ করা ঠিক হয় না। এটাকে বলে যে কোনো সিস্টেমে যারা থাকে এটাকে বলে ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি। এই ওয়ার্ডটা অ্যাপ্লাই করে কর্পোরেট ওয়ার্ল্ডে, যে একটা ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি থাকে কিছু অফিসারদের, যে কনফিডেন্সিয়ালিটি রক্ষা করতে হয়। আপনি মনে করেন কিনা হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ এই কনফিডেন্সিয়ালিটি ব্রেক করেছে? না, এখানে ভাই যেটা বললেন আমি একটু অন্যভাবে বলতে চাই, যেটা হলো যে এই যে কথাগুলো আসছে 3 দিন হয়ে গেছে, তো 3 দিনের মধ্যে কিন্তু এর অনেক ধরনের ব্যাখ্যা বা পরিস্থিতি অনেকভাবেই আমাদের সামনে এসছে। যেমন ওনাদেরই একজন সার্জিস আলম যেভাবে স্ট্যাটাসটা দিয়েছে, সেখানে কিন্তু আবার কিছু জিনিস হুবহু এদের সাথে মিলে নাই। আর আমার তো তরফ থেকে আমি যতটুকু জানার চেষ্টা করেছি, সেটা জিনিসটা এরকম আলোচনা হয়েছিল এদের মধ্যে, সেটা কিন্তু অনেকটাই ইনফর্মাল টাইপ। এবং যে প্রস্তাবের কথা বলা হচ্ছে যে আব্দুল্লাহ যেভাবে বলছে যে ওনাকে ডেকে নিয়ে যে এই প্রস্তাব দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে, এই যে ধরনের কথা একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রপোজাল এইভাবে ছিল না বলে আমি কিন্তু আমার সোর্স থেকে আমি এটা কনফার্ম করেছি। তো যেটাই হোক না কেন, আপনি যেভাবে বলছেন ওইরকম কিছু হলে তো ডেফিনেটলি এটা ভাই যেটা বললেন সবার উপরে ওই দায়িত্বটা, আমাকে অবশ্যই সত্য নিয়ে সামনে আগাইতে হবে। তো এইখানে আমি যেটা দেখেছি এবং অন্যদের থেকে যেটা আমি কনফার্ম করলাম, আপনি বলার পর থেকে আমি ট্রাই করছি যে এই ধরনের একটা প্রশ্ন আসবে, কারণ যেভাবে একদম রাত্রেবেলায় আমাদের ছাত্ররা মাঠে নেমে গেছে, জিনিসটা যে সেন্সিটিভিটি ক্রিয়েট করেছিল, এটা কিন্তু আসলেও আপনি যেটা বলছেন যে ওরা যা বলছে ওদের পয়েন্ট অফ ভিউতে কিন্তু দে আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড কারেক্ট, তারা কিন্তু সঠিক স্টেপ নিয়েছে যদি ওইটাই ঘটনা। কিন্তু পরবর্তীতে আজ 2-3 দিনে যেটা দেখলাম আমরা, যে এটার ব্যাখ্যাটা আসছে যে কিছু প্রসঙ্গ আলাপ হয়েছে, যেটা হলো যে যখন তাদেরকে বিদায় জানানো হয় ইনফরমালি কিছু কথাবার্তা আসছে, সে জিনিসগুলো কিন্তু এটাকে একটা প্রস্তাবনা বা একটা ডাইরেক্টিভস হিসাবে আমাদের সামনে আসছিল প্রথমে, বাট জিনিসটা কিন্তু ওই রকম আর আমি পাইনি। আমি অনেক সোর্স থেকে কিন্তু কনফার্ম করেছি, বাট আমি একটা জিনিসের ব্যাপারে খুবই আশাবাদী এবং আমার খুবই ভালো লাগছে যে যেভাবেই হোক জিনিসটা যখন এক্সপোজ হয়েছে, এই যে আমাদের মেইন যে সমস্ত ফ্রন্টলাইন ফাইটার যারা যেভাবে ইউনিভার্সিটি এবং সব জায়গাতে, আমি সকালবেলায় ঢাকা ইউনিভার্সিটি গেছি, রাতে আর যেতে পারিনি। আমি কিন্তু এই জিনিসটা যে কিছু যেটা পেলাম, আমি একজন সামরিক কর্মকর্তা হিসেবে আমার মনে হয়েছে যে 71-এ যেরকম কিছু 25 জন অফিসার বিদ্রোহ করার পরে যেভাবে ছাত্র জনতা তাদের পাশে এসেছিল এবং আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলছি, আমার কিন্তু এখনো মনে হয় যে হ্যাঁ, উই হ্যাভ দ্যাট লট অফ পিপল, যে আমরা যদি সামনে আসি আমাদের সাথে ফাইটারের অভাব নেই, এবং যে কোনো ওয়ার্ড, সে ইন্ডিয়া হোক আমেরিকা হোক যে হোক, উই ক্যান ফাইট ইট আউট। তো আপনার বক্তব্য আমি যদি ওইভাবে ধরি তাহলে এটা তারা একদম সঠিক স্টেপ নিয়েছে। বাট আজ 2 দিনে আমার কাছে যেটা যতটুকু এক্সপোজ হলো এবং আমি যেটা ভেরিফাই করলাম, সেটাতে আমার ঘাবড়ানোর কিছু নাই
এবং এটা টেস্ট করেও আমরা দেখলাম যে এরকম কিছু হলে পরে আমরা যেভাবে চাচ্ছি যে এর একটা প্রতিভাগ হোক এবং এর পুনর্বাসিত হওয়ার জন্য কোনো সুযোগ না আসে, এটা কিন্তু আমরা দেশের মানুষকে অনেক সজাগ পাচ্ছি এখন। এবং এখানে যেরকমভাবে মেজর মহসিনুল করিম, আপনাকে ঠান্ডা মাথায় আমি ডিপ্লোম্যাটিক ওয়েতে কিছু কনভারসেশনের আমি একটা কথা বলি। জি বলেন। তাদেরকে সরাসরি এই কথা কেউই কোনোদিন বলবে না আমরা আওয়ামী লীগকে আনবো, তোমরা ভাগাভাগি করো, আসন ভাগাভাগি করো। কিন্তু এই সাবজেক্টটা ডিসকাশন একটা ডোর ওপেন করে। এই সাবজেক্টটা যেই মুহূর্তে প্রপোজ করা হয় ছাত্র নেতাদের সামনে বা স্টেক হোল্ডারদের সামনে, যা আমাদের পরবর্তী গভর্নমেন্ট হবে এরকম, এবং আমার একটা জায়গায় এই হাসনাতের কথাটাকে আমি ডিফারেন্ট ওয়েতে যদি ইন্টারপ্রেট করি, এরপরই আসিফ মাহমুদের একটা কথা এসছে, ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করতেই তার আপত্তি ছিল। যদি ওয়াকারের আপত্তি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করতে, এবং বলছে সে তো একজন কনভিক্টেড মানুষ, তাকে কিভাবে আমরা সরকার প্রধান করি, এ ধরনের কথা যদি ওয়াকারুজ্জামান বলে, তারপরে আপনার সন্দেহের অবকাশ আপনাদের আর কোথায় থাকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এটা আপনি যেটা বলছেন এটা কিন্তু 8 মাস আগের কাহিনী, এবং তখন মেজর মহসিন, for the sake of the existence of our country, we shouldn't focus whether it took place 8 months ago or 8 days ago or 8 hours ago. Person is the same. We are dealing with the same person named Waqaruzzaman. There is no one else who is controlling Bangladesh Army. Therefore, আপনাকে আমি যে কথাটা বলবো 8 মাস আগে না 10 মাস আগে, it doesn't really matter. Still, Dr. Mohammad Yunus is the head of the interim government, and General Walker is the one that bastard refused to accept him because he branded him as a convicted one. এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, being an impartial individual, do you think there was an existence of the fair judiciary under Hasina's rule? আপনি কি মনে করেন ছিল? না, ওটা তো সবকিছুই ডেমোলিশড হয়ে গেছে, এবং সেখানে একজন ব্যক্তি যা বলতো সেটাই হতো। ওকে, তো আপনি আপনার উত্তরটা, আমি আপনার উত্তরটা পেয়েছি। উত্তরটা একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আসিফ মাহমুদ বলেছে বুকে, ওয়াকার তাকে বলেছে, তাকে না, ফুল রুম অফ পিপল, সে বলছে বুকে পাথর চাপা দিয়ে আমি মেনে নিলাম। একটা রিপাবলিকের কর্মচারী, একটা রিপাবলিকের বেতনভুক্ত হারামজাদা, সে বলে আবার বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইউনূসকে মাইনা নেয়। ওকে, নিরুনিরা আমি আপনার কাছে আসবো, এই সাবজেক্টটায় আমি জিজ্ঞাসা করব। অনেকে বলে ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটিটা হলো কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা সিস্টেম গভর্নিং এর ক্ষেত্রে কোনো মানুষ যদি কনফিডেন্সিয়ালিটি রক্ষা না করে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, এটাকে বলে। তো এখন কথাটা হচ্ছে হাসনাত নাকি এই কথাটা ডিসক্লোজ করে খুব ভুল করে ফেলেছে। সে তার ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি, কনফিডেন্সিয়ালিটি, এটা সে রক্ষা করে নাই। ডক্টর মাসুদ রহমানের বক্তব্য আপনি শুনেছেন, মেজর মহসিনুল করিমের বক্তব্য আপনি শুনেছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন হাসনাত আব্দুল্লাহ তার ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি ডেলিভার করে নাই, না মেনটেন করতে ব্যর্থ হয়েছে? আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? থ্যাংক ইউ সো মাচ জেকব ভাই। যে সাবজেক্টটা আজকে তুলেছেন এটা আমি এক বাক্যে বলবো যে ওখানে যে আলোচনা হয়েছে সেটা কি আমি ধরবো যে ওখানে একটা ক্রাইম করা হয়েছে। কারণ আমাদের দেশের এখন যে পরিস্থিতি যেভাবে যাচ্ছে সেটার দিকে যদি আপনি একবার তাকান এবং এখানে যদি দেখা যায় যে কাউকে ওখানে ডেকে তারা কোনো কথা বলছে, কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো কিছু হয়েছে, এটাকে আমি ধরে নেব যে তারা একটা ক্রাইম করেছে। এখন হাসনাত বাইরে এসে কি বলল না বলল, কি ব্যাখ্যা দিল, কি প্রকাশ করলো, এটা বিষয় না, কিন্তু ওখানে যে আলোচনা একটা অন্যায় ভাবে কিছু একটা হয়েছে, এটাই সে একটা বড় ক্রাইম করে ফেলেছে বলে আমি মনে করি। আপনি তাইলে মনে করেন না যে হাসনাত আব্দুল্লাহ এটাকে প্রকাশ করে দেশের স্বার্থে যেটা প্রকাশ করেছে হাসনাত আব্দুল্লাহ তাইলে ঠিকই করেছে? জি, সে নিঃসন্দেহে মানে একটা সততার পরিচয় দিয়েছে
নিঃসন্দেহে যে আন্দোলনের মধ্যে থেকে বাংলাদেশ যাচ্ছে এখনো সে সেই জিনিসটা ভুলে যায়নি। ওকে, নিরুনিরা অনেক মেহেরবানি, খুব ভালো বলেছেন। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, এই সাবজেক্টটাকে আপনি কিভাবে দেখেন? ইউ আর বিং এ লয়ার এবং 50 বছরের মতো আপনি বাংলাদেশের রাজনীতি করেছেন। আপনি কি মনে করেন হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ এই জিনিসগুলো পাবলিকলি বলে আপনি কি মনে করেন যে তারা তাদের নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, গভর্নমেন্টের কনফিডেন্সিয়ালিটি রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে, নাকি মনে করেন স্টেটের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে তারা যেটা করেছে ঠিক করেছে? আপনি কি মনে করেন কাজী আব্দুল্লাহ আল মামুন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, এখন হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে এর আগে আমরা জানতে পেরেছি সে 11 তারিখে তাকে ডাকা হয়েছিল। এটা এতদিন পরে কেন ডাকা হলো? 10 দিন পরে। আচ্ছা, এটা যেভাবে হোক এটা ডিসক্লোজ হয়েছে। আসিফ সে আপনার অ্যাডভাইজার হিসাবেও সে বলেছে, তাদের দুজনের বক্তব্য পরিষ্কার। এখন আমাদের কথাটা হলো যে কনস্পিরেসিটা হয়েছে সেটা কিভাবে জানলাম সেটাই আলোচ্য বিষয়। তো কাজেই তারা যে জাতির কাছে তাদের যে দায়িত্ব পালন করেছে সেজন্য প্রথমে তাদেরকে সাধুবাদ জানানো দরকার। আর নতুন করে যে কথাগুলো চলে এসছে, যেটা হলো পরশুদিন আমার কাছে খবর আসলো যে একটা গালফ ক্লাবে একটা গোপন মিটিং হয়েছিল ওখানে, সেখানে বিভিন্ন ভারতের এজেন্সির লোকজন ছিল। তো এইটাই আর কি মূল কথা। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশকে যদি এখন প্রকাশ্য চ্যালেঞ্জ করছেন ওয়াকার, আর এটা যখন আমরা জানার পরে আমার আপনার সাথে টকশো আসার আগে আমি একটা দেখলাম যে বোধহয় তাদের উপর আক্রমণ হয়েছে, আপনি লক্ষ্য করছেন কিন্তু বোধহয় আধা ঘন্টা 1 ঘন্টা আগে। তো ওখানে হাসনাত আব্দুল্লাহ দাঁড়ায় বলল যে আমরা জীবন দেব, উই আর রেডি টু স্যাক্রিফাইস আওয়ার লাইফ, এরকম ভাবে বলছে, উই আর রেডি টু বি কিলড, এরকম কথা তারা আলোচনা এসছে। এখন প্রশ্নটা ছিল ওকে, মামুন ভাই হঠাৎ করে অফ হয়ে গেছে। এবার আমি মাসুদ রহমান আপনার কাছে যাব মামুন ভাই আসার আগ পর্যন্ত। আপনার কাছ থেকে আমি একটা কথা জানতে চাচ্ছি। 1 সেকেন্ড, মামুন ভাই কল করেছে, আমি দেখি। জি মামুন ভাই, হ্যালো হ্যালো, ওকে। ওকে, মাসুদ ভাই আমি যে মামুন ভাই, না আমার লিংক আপনার কাছে যেটা আছে আপনাকে আমি আবার পাঠাচ্ছি, কিন্তু আপনার ফোনটাকে অন অফ করে নেন, আপনার ফোনটা অন অফ করেন। আমি তো যে ইন্টারনেট আমার রাউটার থেকে আমার ফোনে পাঠান। ওকে, ফোনে পাঠাচ্ছি কিন্তু আপনার ফোনটা অন অফ করেন। ওকে, আমি যে কথাটা বলতে চাচ্ছি মাসুদ ভাই, আমাকে যদি একটু হেল্প করেন। কেউ বলছে হাসনাতকে 11 দিন আগে, এই 11 তারিখে, মার্চের 11 তারিখে এই কথাটা বলছে, এতদিন কেন সময় নিল? আচ্ছা, জেনারেল ওয়াকার কি সাধারণ একজন মানুষ যে তার কোনো বন্ধু হাসনাত আব্দুল্লাহকে বলছে এইভাবে এইভাবে হবে, এইভাবে করতে হবে, এইভাবে কবে করতে হবে? আর হাসনাত আব্দুল্লাহর একজন বন্ধু পিকনিকের কথা বলছে, আনন্দ ফুর্তির কথা বলছে, গতানুগতিক করছে, হাসনাত আব্দুল্লাহ লাভ দিয়ে বাইরে যে কথাটা বলে, এই আমার ওয়াকার এই কথাটা বলছে। সাবজেক্টটা কি এরকম, নাকি হাসনাত আব্দুল্লাহ এই টোটাল সাবজেক্টটাকে ইভালুয়েট করা জরুরি ছিল? তার সার্কেলের সাথে এই সাবজেক্টটাকে কিভাবে হ্যান্ডেল করবে এটা বোঝাপড়া করার দরকার ছিল, নাকি এই সাবজেক্টটাকে কিভাবে সে হ্যান্ডেল করে দেশ আবার ডক্টর ইউনূসের কাছাকাছি পৌঁছে এটাকে ইভালুয়েট করে ফার্দার কিভাবে প্রসিড করা যায় এটা নিয়ে একটু সময়ের দরকার ছিল। বিষয়টা কি আমরা এভাবে চিন্তা না করে কেন বারবার বলছি 11 দিন আগে বলছে, মার্চের 11 তারিখ বলছে, সে সেই দিন বলে নাই কেন? সাবজেক্টটা কি আপনার কাছে ইডিওসি মনে হয় না এই প্রশ্নটা করা? এরকম একটা অত্যন্ত স্পর্শকাতর একটা প্রপোজাল যখন আসলো,
এবং সে একটা দলের অত্যন্ত উঁচু একটা লেভেলে আছে, প্লাস সে জুলাই বিপ্লবের একজন অগ্রনায়ক, তার জন্য ব্যাপারটা খুব সিম্পল ছিল না। এটা যখন তাও আবার আসলো কার কাছ থেকে, দেশের সেনা প্রধানের কাছ থেকে, এটা এত খেলা না যে আমি আসলাম আর বলে ফেললাম। এই কথাটা বললে আমি বলতে পারবো কিনা, বললে কি রিয়াকশন হবে, হাউ ক্যান আই সেভ দি কান্ট্রি, আমি কি বললে পরে দেশের জন্য ভালো হবে না খারাপ হবে, অনেক কিছু অ্যাসেস করতে হয়েছে। এবং আমরা যদি বলি এবং ওদিক থেকে যদি আক্রমণ আসে তাহলে হাউ ক্যান উই উইথস্ট্যান্ড, ওটার এগেনস্টে দাঁড়াবো কি, দাঁড়ানোর লোকজন আছে কিনা, সব এই সব কিছু ইভ্যালুয়েট তাকে করতে হয়েছে। আমি হলে তাই করতাম। এই সব কিছু ইভ্যালুয়েট করতে হয় যে এটাকে বললে আসলে কতদূর দেশের জন্য হবে, কতদূর আমরা দেশকে সাহায্য করতে পারবো, এবং প্রতিপক্ষের আক্রমণটা কি ধরনের আসতে পারে। প্রতিপক্ষ অত্যন্ত শক্ত প্রতিপক্ষ, সেনাপ্রধান বাংলাদেশের। তো এই প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি আমাকে এই কথা বলার পরেও দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে পরে আই নিড লট অফ প্রিপারেশন। এখন এই প্রিপারেশন 10-11 দিন লাগতে পারে, আমার কাছে খুব অবাক লাগছে না এটাকে। আমি হলেও সময় নিতাম, সময় না নিয়েই ধাম করে বলে ফেলতাম না। যাদের সাথে আলোচনা করতাম তারা সবার পরামর্শ অনুযায়ী বলতাম। আমার মনে হয় এখানেও তাই ঘটছে। আমার মনে হয় এই সময়টা আমার মনে হয় দিতেই হয়। এই রিয়াকশন টাইম একটা আছে, এত বড় সেন্সিটিভ ম্যাটারের দেয়ার ইজ এ রিয়াকশন টাইম। তো এই রিয়াকশন টাইমটা কতটুকু সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা টাইম দিতে হবে। শোনার পরই বলতে পারে না, দ্যাটস নট, এইটা বরং ভুল হতো যদি শোনার পরই বলতো। বরং সে গুছিয়ে নিয়ে বুঝে তার সাথীদেরকে সাথে নিয়ে এসে এবং এমন পর্যায়ে বলছে, তারপরেও তার মৃত্যু ভয় যায় নাই। সে বলছে যে আমি কেন মরলাম এটা মানুষের জানা দরকার, কেন মরলাম। তারপরেও তার মৃত্যু ভয় থেকে সে উত্তীর্ণ নয়, তখনও সে জানে হি মে বি অ্যাসাসিনেটেড, যেটা চলছে এখন। আওয়ামী লীগের লোকজনকে অস্ত্র দিয়ে ছাত্রলীগের লোকজনরা তারা মোটর বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে টু কিল পিপল, এন্ড দে হ্যাভ কিল্ড মেনি পিপল। তো এরকম একটা জায়গাতে বলতে গেলে আপনি কোনো রকম কোনো প্রস্তুতি না নিয়ে তো বলে ফেলতে পারেন না। আমার মনে হয় যে প্রস্তুতির সময়টা আই থিঙ্ক দ্যাটস ফাইন উইথ মি। আমার কাছে এটার মধ্যে সন্দেহের কিছু মনে হয় না। ডক্টর মাসুদ, তাইলে এই যারা এই প্রশ্নটা করছে, আপনার কাছে মনে হয় না যে তারা একটা লুপ হোল বের করার চেষ্টা করে হাসনাত আব্দুল্লাহ টোটাল আলোচনাটাকে ডিসক্রেডিট দেওয়ার চেষ্টা করছে? আপনার কাছে তা মনে হয় না? ইটস এ ডাইভার্সন ট্যাকটিক। মানে মেইন যে আলোচনাটা সাইনবোর্ডে চলে আসছে, এটাকে ডাইভার্ট করার জন্য সব দেশের রাজনীতিতে এটা করে। ধামাধাম তখন অন্য একটা মানে যেটা খুব না, মানে অভিপ্রেত নয় এমন একটা বিষয় নিয়ে আলাপ শুরু করে দিল, যেটা দরকার, যেটা অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট ব্যাপারটা বাদ দিয়ে অন্য সব মানে আমাদের সেই হচ্ছে যে বাচ্চা জন্ম নেওয়ার পরে নাড়ি কাটা আগে দরকার। ইউ ডোন্ট হ্যাভ টু গো ফর সার্কামসিশন। হ্যাঁ, ছেলে বাচ্চা হলো খুশিতে আপনি সার্কামসিশন করতে চলেন, ভাই নাড়িটা আগে কাটেন, সার্কামসিশন দরকার নেই আগে। তো এরা হচ্ছে যে মেইন জিনিসটাকে বাদ দিয়ে সার্কামসিশন করতে যাচ্ছে। ওকে, মেজর মহসিনুল করিম, আপনি ডক্টর মাসুদের কথাটা শুনেছেন। 11 দিন আগে তাকে বলেছে, এখন এটা জেনারেল ওয়াকার কোন সাধারণ মানুষ না, এটার জন্য তাকে প্রিপারেশন নিতে হয় যে সাবজেক্টটাকে সে কিভাবে কনফ্রন্ট করবে বা কিভাবে ডিল করবে। নিরুনিরা একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, এ ধরনের আলাপ আলোচনা উইদাউট দ্য প্রেজেন্স অফ এ ডিসিশন মেকার মিনস ডক্টর মোহাম্মদ ইউনুস, এ ধরনের কনভারসেশন আর্মি হেডকোয়ার্টারে হবে কেন? সাবজেক্ট আপনার কাছে বেমানান এবং অবৈধ বা শৃঙ্খলার পরিপন্থী মনে হয় কিনা? দেখেন, এখানে যে আলোচনা হয়েছে এবং যারা করেছে, এখানে দুটো জিনিস আছে। একটা হলো আপনি যেটা বললেন যে বেমানান বা বেআইনি হয় কিনা, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ডিফেক্টো এবং ডিজুর ব্যাকগ্রাউন্ড আছে বা বেয়ারিং আছে। ডিফেক্টো হলো যে বাস্তবতাটা এখন কি, আর ডিজুর হচ্ছে যে আইনগতভাবে সে পারে কি পারে না। তো এই ক্ষেত্রে যেটা বলছেন যে আবার যেরকম বলবো যে এটা ষড়যন্ত্র এবং সে একটা পলিটিক্যাল ফিগার, এখানে কিন্তু এই সময় নেওয়াটাকে আমি যুক্তিসঙ্গত মনে করি না। এটা আজ পরে পাটোয়ারি এবং আদার্স যারা একটা সাংবাদিক সম্মেলন করেছে, তারা কিন্তু বলছে যে এটা আমাদের একটা আলোচনা করা উচিত ছিল সবার মাধ্যমে, এবং তারপরে হাসান আব্দুল্লাহ এটা নিয়ে দরকার ছিল, এরকম কিন্তু আলোচনা হয়েছে। তো আসলে রাজনীতিবিদের যে আচরণ, ওরা তো আর পরিপক্ক ওইভাবে না। আমরা অবশ্যই তাদেরকে অনেক মেজর করিম, আমি আপনাকে ওই প্রশ্নটা করি নাই। আমি প্রশ্ন করেছি আর্মি হেডকোয়ার্টারের মধ্যে
ওয়াকারের প্রেজেন্সে এই কনভারসেশনটা আর্মি শৃঙ্খলার মধ্যে পড়ে কিনা? এটা এখন আসলে বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের আলোচনা আপনি সরাসরি উত্তর দিচ্ছেন না, আপনি ব্যক্তি হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আপনি একজন আর্মির মেজর, আর্মির আইন সম্পর্কে আপনি জানেন, এবং আর্মির 10 জন অফিসারের চেয়ে আপনি লেখাপড়া একটু বেশি করেছেন, ল নিয়ে লেখাপড়া করেছেন। বাংলাদেশ আর্মির ম্যানুয়ালে আর্মি হেডকোয়ার্টারে ওয়াকারের প্রেজেন্সে এই কনভারসেশনটা বাংলাদেশ আর্মির শৃঙ্খলার মধ্যে পড়ে কিনা? মানে এটা এক কথাতে এভাবে বলা যাবে না। দেখেন, এটা কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টি, আমি আপনার কাছ থেকে ওয়াকারের বিশ্বাস করুন এটা শুনতে চাই না। আমি আপনার কাছ থেকে সিম্পল একটা কথা শুনতে চাই, প্রজাতন্ত্রের ইউনিফর্ম পরিহিত একজন কর্মচারী সেনাপ্রধান অফিসে বসে এই কনভারসেশনটা আর্মি শৃঙ্খলার মধ্যে পড়ে কিনা? না, এটা তো একবারে ভার্বাটিম এটা হচ্ছে না যে সে কিন্তু আর অফিসে বসে এটা করে নাই। আমি যে কথাটা বলছি, অর্থাৎ মেজর মহসিন, আপনি এই কথাটা সহজ উত্তর আপনি দিতে চান না, ঠিক আছে, দিয়েন না, আমি জানি আপনার লিমিটেশন। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি আপনার কাছে যাব। মেজর মহসিন উনি ইউনিফর্ম পরেছেন। এখন আমরা তো অনেক সময় জানিও না বাংলাদেশের পরিস্থিতি এই, কে কোথায় আর্মিতে চাকরি করেছে এটাও অনেক সময় বোঝা যায় না। নীরা, আমি আপনার কাছে আসছি। কে কোথায় আর্মিতে চাকরি করেছে, কার ভাই করেছে, কে নিজে করেছে, কেউ হয়তো পরিচয় দেয় না যে আমি আর্মিতে কোনোদিন ছিলাম, কিন্তু ওই MBML তারপরে আর্মির অনেক রেগুলেশন নিয়ে কোনো এক যুগে কিছু লেখাপড়া করার সুযোগ আমার হয়েছিল। ওইটার থেকে আমি মেজর মহসিনুল করিমকে আমি জিজ্ঞাসা করছিলাম, আর্মি হেডকোয়ার্টারের মধ্যে বা কোন জায়গায় জেনারেল ওয়াকার যেই মুহূর্তে সেনাপ্রধানের দায়িত্বে নিয়োজিত, এই ধরনের কোন কনভারসেশনে সে পার্টিসিপেট করতে পারে কিনা, এটা সেনা শৃঙ্খলার মধ্যে পড়ে কিনা? কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি কি মনে করেন? 1 নম্বর কথা হলো সেনা শৃঙ্খলার মধ্যে পড়ে না, এটা একটা সম্পূর্ণ প্রকাশ্য বিদ্রোহ, একটা ষড়যন্ত্র। এখানে হাসনাত আব্দুল্লাহ কারোর সাথে আলোচনা করা উচিত ছিল কি ছিল না 10 দিন চিন্তা করছে, কিন্তু সবচেয়ে বড় কথা ফলাফলটা কি, সে পাবলিকলি চলে আসছে, এটাই হলো বড় কথা। এবং এর সাথে সাথে আসিফ, যিনি নাকি আপনার যুব মন্ত্রণালয়ের দায়িত্বে, সেও এটার সাথে সুর মিলেছে। এই দুইজন যে জাতিকে সত্য কথা বলেছে এবং জাতিকে রুখে দাঁড়ানোর কথা বলেছে, এই জন্য প্রথমেই তাদেরকে আমি স্যালুট জানাই। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে আমাদের এখন কি করা? এর আগেও সে ঢোক ঢাল পিটিয়ে এসছে। আমি তো প্রথম দিনে বলেছি, ডে 1 এবং ফার্স্ট আওয়ারে বলেছি 5ই অগস্টে, যেটা অঘোষিত সামরিক সরকার যখন কাশিম বাজারে কুটিতে বসে সে রাজনৈতিকবিদদের মিটিং করে ষড়যন্ত্র করে, তার কোনো লেজিটিমেটিস ছিল না। এইটা কেউ বলে নাই, একমাত্র আমি বলেছি সেই দিন, একই দিন। আমি আপনি দেখেন আমার ফেসবুকে, এটা আজকে নতুন করে আপনি আমাকে প্রশ্ন করলেন এইটা ডিসেম্বরের মধ্যে ছিল কিনা, কখনোই ছিল না। 25শে আপনার এই যে গত মাসের ফেব্রুয়ারি, আজকে কত তারিখ, প্রায় 1 মাস হতে চলছে, তখনও কিন্তু আমি বলেছিলাম সে কিন্তু ঢোক ঢাল পিটা এরশাদের মতো জনগণের পালস দেখতেছে। তখন আমি বলছিলাম যে ডক্টর ইউনূস অনতিবিলম্বে তাকে সেট করুক, তাকে সামান করুক, এবার তাকে ডিসমিস করুক। এখন আমি যে সত্য কথাটা আজকে না বললেই নয়, পরশুদিন যখন নাকি আমার সাথে একদিন কথা হলো এই ঘটনাগুলো, যে বাংলাদেশে ঘটনা ঘটতেছে, এখন কি করা উচিত। উনি আমেরিকা একজন মানে ডেমোক্রেটদের সেন্ট্রাল গভর্নমেন্ট লিডার, উনি দেশেও গেছিলেন, আপনি চিনেন সবাই, যাই হোক ওনার নামটা বলছি না। তো উনি আমার সাথে প্রায় অনেকক্ষণ আলোচনা করলেন, উনি চিঠি লিখেছেন ইউনূস সাহেবের কাছে, আরো কিছু জার্নালদের সাথে কথাবার্তা বলেছেন। হ্যাঁ, তো আমি তাকে বললাম এখন 4টা জিনিস করার আছে। আমি তাকে বলেছি, আমি কয়েক জায়গায় কথা বলেছি বাংলাদেশে, যে 4টা জিনিস করার আছে এই মুহূর্তে, যে ডক্টর ইউনূস চাইনিজ অ্যাম্বাসেডারকে ডাকুক, পাকিস্তান অ্যাম্বাসেডার ডাকুক, এরদোগানের আপনার টার্কিজকে ডাকুক, এবং প্রয়োজনে পাকিস্তানের অ্যাম্বাসেডার ডাকুক, এবং সেখানে একটা ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স করুক, ডাইরেক্টলি বলুক। সেখান থেকে সে ঘোষণা দিবে যে এই মুহূর্তে জেনারেল ওয়াকার এবং তার সাথে তাকে সেট করা হলো, উনি ডিফেন্স মিনিস্টার হিসাবে সমস্ত দায়িত্ব নিল, সমস্ত ইউনিট কমান্ডার মানে সিও, কোনো ব্রিগেড কমান্ডার না, সবগুলোকে ডিসমিস করে দিল। পুলিশ NSI সব ডিসমিস করে হাতে নিয়ে নিল, এবং তাদেরকে বললো এই মিটিং থেকে অনতিবিলম্বে উইদিন আওয়ারের মধ্যে তাদের যেন গ্রেফতার করার জানানো হয়, এবং সঙ্গে সঙ্গে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক 0-তে নিয়ে আসা। ওইখান থেকে বলবে চাইনিজ অ্যাম্বাসেডার সামনে রেখে, এবং চাইনিজ অ্যাম্বাসেডারকে তাদেরকে বলবে তার যে সিকিউরিটি ব্যাপারগুলো সে সবকিছু করতে পারে। বর্তমান সংবিধানে
ফেরাউনিক পাওয়ার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে, সেটা হাসিনাই করেছে। এবং এখানে চুপ্পুর সাথে কোনো দরকার নাই, সে সমস্ত ডিফেন্স কন্ট্রোলে নিয়ে নিবে, কোথায় কি কি হবে, এবং সে সমস্ত যোগাযোগ, ইন্টারনেট যত যোগাযোগ আছে এমবাসি বিশেষ করে ইন্ডিয়া সব বন্ধ করে দিবে, এবং সে অর্ডার দিবে যে ভারতের যে যেখানে আছে সেখানে থাকুক এবং তাদেরকে গ্রেফতার করো, এবং সেখানে প্রকাশ্য বলে দিবে উনি চায়না সফর না করে যে চুক্তি উনি করতে পারেন, উনি ডিফেন্স চুক্তিটা যদি করতে পারেন সে হচ্ছে চায়নাকে বলবে। চায়নার নিজস্ব মেকানিজম আছে বাংলাদেশে, পাকিস্তানের নিজস্ব আছে। আমি সেই কথাটাই বলবো যে আজকে যে জায়গাটা যাচ্ছে 1 ঘন্টা মানে এখন হলো 1 মাস, 1 মিনিট মানে কয়েক ঘন্টা। কাজে এখন যে জিনিসটা আমাদের করা দরকার সেটা হলো যে জাতিকে দিক নির্দেশনা দেওয়া। এটা মামুন ভাই, আমি তো ওখানে যাই নাই, আমরা তো ওখানে যাচ্ছি। আপনি ইউ আর রানিং অ্যাহেড অফ দ্য হর্স। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছিলাম যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ যে কথাটা বলেছে ওইখানে এই আলোচনাটা হয়েছে, নীরা বলেছে এই আলোচনাটাই ছিল একটা অন্যায়, এই আলোচনাটাই একটা রং প্লেসে হয়েছে, এই আলোচনাটা করা দেশদ্রোহিতা। এ ধরনের আলোচনা উইদাউট দ্য প্রেজেন্স অফ, উইদাউট দ্য নলেজ অফ চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ গভর্নমেন্ট, এ ধরনের আলাপ আলোচনার কোন এখতিয়ার আছে কিনা সেনা প্রধানের ক্যান্টনমেন্টের মধ্যে? ওকে, দ্যাটস অল আই ওয়ান্টেড টু নো। ওকে, নিরুনিরা আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, প্লিজ। নীরা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি তো বলতে চাচ্ছিলাম, এটা তো অনেক পরে আমাকে সুযোগ দিলেন বলার, যেটা সেটা অনেকটা মানে আমাদের মামুন ভাই বলে গেছে যে আমার কথা হলো এটা যে হয়তো মহসিন ভাই মানে কথার রেস ধরে আমি বলতে চাচ্ছি হয়তোবা এই কঠিন সত্য কথাটা দেশের মধ্যে থেকে বলা যাচ্ছে না, বাট আমরা বলতে পারছি। কারণ আমার একটাই প্রশ্ন, সেটা হলো আমাদের দেশে এখন কে চালাচ্ছে? আমাদের দেশে কি সামরিক শাসন চলছে না অন্তর্বর্তীকালীন সরকার চলছে? যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে তাইলে তার দায়িত্ব সে কাকে কাকে ডাকবে, এবং যদি ভাগ বাটোয়ারা কোথাও করতে হয় সেটা তার দায়িত্ব সে করবে। কিন্তু একজন সেনা প্রধান এই দায়িত্বটা কিভাবে নেয় এবং কিভাবে সে এই কাজগুলো করে? আজকে আমাদের ছেলেরা যদি বাইরে এসে সত্য কথা বলে দেয়, এটা কি তাদের দোষ এবং তাদের নিয়ম কানুনের দোষ হবে, নাকি এটা সে একটা অন্যায় কাজ করেছে? সে তো কোনো অবস্থাতেই ওখানে এদেরকে শুধু না, দেশের কাউকে ডেকে কথা বলার এখতিয়ার তার নাই, কিন্তু সে এই দুঃসাহসগুলো কেন দেখাচ্ছে এটা একটু দেখার বিষয়। এবং এই সাবজেক্টগুলো নিয়ে আপনারা একটু কথা বলেন, কারণ আমাদের বাংলাদেশে থেকে দেশের মাটিতে বসে এই কঠিন সত্য কথাগুলো সবাই বলতে পারবে না। ওকে, আমি ডক্টর মাসুদ রহমান, আপনি ক্যাডেট কলেজে লেখাপড়া করেছেন, 1, 2 আপনি আর্মি পরিবারের সদস্য, 3 আপনি এগুলো নিয়ে যথেষ্ট লেখাপড়া করেছেন, আপনি একজন বিজ্ঞ মানুষ। আমি যে কথাটা খুব শর্টকাট আপনার কাছে আমি জানতে চাই, বাংলাদেশ আর্মিতে এখনো 1952 আর্মি অ্যাক্ট রেগুলেশন তারা এখনো করে, তারা নতুন করে কোনো কিছু এখনো লেখে নাই। এখনো ওই আর্মি অ্যাক্ট 1952 ওই রেগুলেশন নিয়ে এখনো মাদারসানরা বলে যে আমরা পৃথিবীর সবচাইতে যোগ্য একটা ইনস্টিটিউশন, এখনো 1952 নিয়ে এই হারামজাদারা বসে রয়েছে। এই ওয়াকারের মতো, আজিজের মতো এ ধরনের নাখাস্তা কুত্তার বাচ্চারা ওখানে গিয়া বইটা বলে আমরা বাল ফেলাইছি। এখন আমি যে কথাটা বলছি, নীরা দেখছেন, নীরা হঠাৎ ভালো ভালো কয়েকটা কথা হঠাৎ করে বইলা ফেলায়, বুঝা বলে আর না বুঝা বলে, কিন্তু ভালো বলছে। বাংলাদেশটা এখন চালাইতেছে কে? অন্তর্বর্তীকালীন সরকার না সেনা প্রধান? দিস ইজ দ্য $1 million question. Who is running the country? Dr. Mohammad Yunus or General Walker? If Dr. Mohammad Yunus is running the country, then who is Walker? Who can have this type of conversation in the cantonment and on his presence? আপনি কি মনে করেন একজন ইউনিফর্ম অফিসার এ ধরনের একটা আলোচনায় অংশগ্রহণ করতে পারে কিনা যখন ইন্টারিম একটা গভর্নমেন্ট বাংলাদেশ রান করতেছে? ডক্টর মাসুদ, এই ধরনের আলোচনা সোফার আই আন্ডারস্ট্যান্ড, একটা গভর্নমেন্ট চিফ আছে এখানে, দেশের চিফ প্রেসিডেন্ট, গভর্নমেন্ট চালাচ্ছে হচ্ছে প্রধান উপদেষ্টা। 1 নম্বর ভাগাভাগি,
মানে এক নম্বর হলো যে এটা এটা উইদাউট দি নলেজ অফ প্রধান উপদেষ্টা যদি বসা হয়, দ্যাটস এ কাইন্ড অফ মিউটিনি। এটা মিউটিনির পর্যায়ে, শৃঙ্খলা ভঙ্গ একটা দুইটা না, একটার পর ইটস এ মিউটিনি পিরিয়ড, ইটস এ মিউটিনি। নাম্বার 2, মিউটিনি ছাড়াও দেখেন আপনি তোমরা এত সিট পাবে, তার মানে কি ইউ মিন নো ইলেকশন? আর ইউ আস্কিং ফর এ নন ফেয়ার ইলেকশন? অথবা ইলেকশনে কোনো ফেয়ারনেস থাকবে না? হাউ ক্যান ইউ ডিসাইড সিটস বিফোর দ্য ইলেকশন? দ্যাট মিনস ইউ আর ইন্ডিকেটিং দ্যাট তোমার আন্ডারে যেই ইয়ে হবে, ইলেকশন হবে, দ্যাট ইজ গোয়িং টু বি স্যাবোটাজড। তোমার স্যাবোটাজ করার ক্ষমতা আছে, নাহলে তুমি কি করে সিট দেওয়ার কথা গ্যারান্টি দিচ্ছ? তার মানে উই আর শিওর এনি ইলেকশন আন্ডার ওয়াকার ইজ গোয়িং টু বি স্যাবোটাজড। এটা সে ইন্ডিকেট করে ফেলছে অলরেডি। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে ইউ আর নট এ ডিসিশন মেকার, ইউ আর নট এ ডিসিশন। আপনি যেটা বারবার বলছেন যে তুমি একটা সরকারি কর্মচারী, ইউ আর সার্ভেন্ট অফ দ্য পিপল, স্টে দেয়ার, ডু নট কাম ইনটু দিস কাইন্ড অফ থিংস, দিস ইজ নট ইউর বিজনেস। এটা তোমার ব্যবসা নয়। অনেক অনেক দে হ্যাভ ডান এ লট অফ প্রবলেম। আগের যে ফ্যাসিবাদ সরকার তারা এবং তোমার মতন আরো অনেকগুলি আর্মি জেনারেলরা, দে হ্যাভ ডান লট অফ মিস্টেকস। তারা দল তৈরি করেছে, হু আর ইউ টু ডু দ্যাট? ডিজিএফআই দল তৈরি করা, ইলেকশন প্ল্যান করেছে, হু আর ইউ টু ডু দ্যাট? হোয়াট ইজ ইউর জব? জব ডেফিনেশনে পড়ে নাকি এইগুলা? ইন ইউর জব ডেফিনেশন এগুলো পড়ে নাকি? ইউ আর শাউটিং যে একটা ইনস্টিটিউশনকে গালাগালি করা যাবে না, কেউ করছে না। ডোন্ট টেল দ্যাট, কেউ করছে না। সবাই ওই ওই যে ব্যক্তিগুলা ইনভলভ তাদেরকেই শুধু বলছে, ইনস্টিটিউশনকে আমরা কেউ কখনো কিছু বলি নাই। আমাদের সেনাবাহিনী আর সেনা প্রধান এক জিনিস নয়। ওরা চালাকি করে ন্যারেটিভটা আনছে এরকম যে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো, নো, ছাত্রদেরকে দাঁড় করানো, নো। এটা ছাত্র নয়, ছাত্র জনতা সবাই সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, সেনা প্রধান এবং তার সাথে কিছু বিপদগামী অফিসারের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। এই 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 কায়দাটা তারা করছে আর কি। এই কায়দার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে বলতে হবে, পরিষ্কার করতে হবে, উই হ্যাভ নো প্রবলেম উইথ আওয়ার পেট্রিয়টিক আর্মি, উই হ্যাভ দি প্রবলেম উইথ সাম অফ দি জেনারেল, সাম অফ দেম যারা পয়সা খাওয়া, ভারতের পা চাটা, তারা এখনো প্রমোশন এবং তাদের স্ট্যাবিলিটির জন্য, তাদের পার্সোনাল লাভের জন্য তারা ভারতের কাছে দেশ বিক্রি করতে ইয়ে নেয় না, শপথ নেওয়া সত্ত্বেও যে তারা দেশটা সভরেনিটি রক্ষা করবে, তারা রক্ষা করছে না। এই শপথ ভঙ্গকারীদেরকে we should get rid of them. They have no business in calling people and doing. এই সেই আগে সে ডিজিএফআর কাজ সে এখন সে করতেছে। মাসুদ ভাই, আপনি ডিজিএফআই এর কাজের কথা বলেন কেন? সুজাতা সিং এর মতো বাংলাদেশে এসে আসন ভাগাভাগি করা শুরু করছে, যেখানে এখন পর্যন্ত নির্বাচন কবে হবে এটা নিয়ে কথা হয় না। সে আওয়ামী লীগকে ভোট কয়টা দিতে হবে, কেমনে মাইনরিটি বানাবে, বিরোধী দল বানাবে, এটার জন্য সে আলোচনা করে। ওয়াকারুজ্জামান ব্রিটিশদের চাকর, ব্রিটিশদের পাঁচটা কুত্তার বাচ্চা ফজলুর রহমানের নাতি ওয়াকারুজ্জামান খান ইলেকশনের আগে আওয়ামী লীগ কয়টা ভোট পাবে, আসন পাবে, এটার ভাগাভাগি শুরু করে দিচ্ছে ক্যান্টনমেন্টে বসে, এই আলোচনা শুরু করছে। এর আন্ডারে কোনো ইলেকশন ফেয়ার হবে বলে আমি মনে করি না। হি হ্যাজ অ্যান এজেন্ডা, তার হাতে একটা এজেন্ডা রয়েছে টু ফুলফিল দি কমিটমেন্টস অফ ইন্ডিয়া। ইন্ডিয়া তো এখন নিজের লোক দরকার হয় না। ইন্ডিয়া এখন, আপনি যে বললেন সুজাতা সিংকে পাঠানো দরকার হয় না, তাদের সুজাতা সিং এখন ওয়াকার, দে ডোন্ট নিড সুজাতা সিং, ওয়াকারই এখন ডিসাইড করবে এই জিনিসগুলো। ওকে, আমি কাজী আব্দুল আল মামুন আপনার কাছে যাব। আপনি ডক্টর মাসুদ রহমানের নিরুনিরার কথাটা অত্যন্ত কেয়ারফুলি, আমি অত্যন্ত কেয়ারফুলি তাদের কথাগুলো শুনছিলাম। আপনি যে কথাটা হঠাৎ করে মাসুদ ভাই বলে বসলেন যে বাংলাদেশে তো এখন আর সুজাতা সিংয়ের দরকার নাই, বাংলাদেশে তো আর এখন রয়ের চিপের আসার দরকার নাই, জয়শঙ্করের আসার দরকার নাই, কারণ বাংলাদেশে তো ওয়াকার আছে। এখন ওয়াকারই ওখানে ইলেকশনের আগে বসে সিট ভাগ করে দিবে, আওয়ামী লীগ এইটা পাবে, বিএনপি এইটা পাবে, অমুকে এইটা পাবে, হাসনাত তুমি এইটা মাইনা নাও। সাবজেক্টটা কি এখন এরকম এইটাই হয়েছে? এটা তো পরিষ্কার হয়ে গেছে। এটা এর আগেও আমি বলেছিলাম বহুবারই যে এটা বিশ্বাস করি না। এই নির্বাচন ওই অর্থস্ত নিয়ন্ত্রিত হবে, ভাগাভাগি নির্বাচন তখন পরিষ্কার হয়ে গেল। বন্দুক যার, ক্ষমতা তার। এখন জেনারেল ওয়াকার এখন এক মুহূর্তের জন্য সে বৈধ সেনাপতি না, এটা হলো 1 নম্বর কথা। আজকে আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি আপনাকে যে আমরা প্রায় 7 মাস আমরা প্রবাসী সরকার দায়িত্ব পালন করছি। যেই দিন ওয়াকার
আপনার ডক্টর ইউনূস শপথ নিয়েছে, সেই দিন থেকে আমরা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলে আমি বলছি তার প্রতি আস্থা রেখেই আমরা স্থগিত ঘোষণা করেছি। আজকের থেকে যদি মনে করেন 2 ঘন্টা আগেও যদি আমি শুনি যে ওয়াকার টেক ওভার করছে, অন দ্য স্পট আমাদের সাসপেন্ডেড প্রবাসী সরকার থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে তাকে আমি সেট করবো। আমি স্ট্রংলি অ্যাডভান্স বলে দিলাম, আজকে যারা শুনছেন ওয়াকারও শুনছেন, আমি প্রবাসী সরকারের স্থগিত সরকারের রাষ্ট্রপতি হিসাবে অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন গত 7 মাস যাবত প্রবাসী সরকার হিসাবে আমি বহু ভিডিও ইন্টারভিউ করেছি। এখন থেকে যদি 1 ঘন্টা পরে আপনারা শোনেন, আমি সবাইকে আমি অনুরোধ করব, আমি প্রবাসী সরকারের বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি হিসাবে আমি 15টা নির্দেশনামা দিয়েছিলাম 5ই জানুয়ারিতে। এটা আমাদের সবাই জানে, প্রায় হাজার হাজার লোক আমাদের সমর্থন করেছিল। কিন্তু এখন আজকে নতুন করে যদি আমরা শুনি, 1 ঘন্টার পরে যদি শুনি, তাহলে আপনারা আমাকে দেখবেন আমি প্রবাসী সরকার রাষ্ট্রপতি হিসাবে আমি তাকে নির্দেশ দেবো। অ্যাডভান্স আমি তাকে বলে রাখতেছি, এখন আমরা ছায়া সরকারের রাষ্ট্রপতি হিসাবে আমি যে দায়িত্ব পালন করছি, আজকে আমি পরিষ্কার বলে দিচ্ছি যে তাকে অনতি বিলম্বে শুধু ডিসমিস, তাকে গ্রেফতার করা, শুধু তাকে নয় সমস্ত জেনারেল গুলোকে, এবং সমস্ত ফ্রন্টিয়ার বন্ধ করে দেওয়া হোক, কোন লোক যেন পালাতে না পারে। এখন বাংলাদেশে এখন অঘোষিত একটা যুদ্ধ ঘোষণা হয়ে গেছে এবং ভারতের সাথে সমস্ত কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা হলো। ভারতের কোন ঘর থেকে বেরোতে পারবে না। সমস্ত ছাত্র, শ্রমিক, যুবক রাস্তায় নেমে আসুন, যতক্ষণ পর্যন্ত ওয়াকার এখান থেকে অব্যাহতি না, গ্রেফতার না করা হবে। ক্যান্টনমেন্ট ঘেরাও করে রাখা হোক, বঙ্গভবন ঘেরাও করা রাখা হোক। আমরাই প্রথম নির্দেশ দিয়েছিলাম বঙ্গভবন ঘেরাও করার জন্য, সমস্ত নিউজ আছে, আমরা কখনো বলি না স্টেক হোল্ডার। কাজেই আজকে আমি খুবই শান্তভাবে বলছি যে যেই কথাগুলো ডক্টর মাসুদ বলেছেন, ম্যাডাম নিরু বলেছেন, আর আমাদের মহসিন ভাইয়ের বিশিষ্ট মানে উনি জানেন, কিন্তু ওনার কতগুলো লিমিটেশন আছে, উনি হয়তো আমাদের মতো ফ্রি বলতে পারছেন না। কাজেই আমি কোনো মৃত্যুকে ভয় করি না, বহুবার মৃত্যু থেকে নিজে মুক্তিযোদ্ধা ছিলাম। কাজে আসিফ নজরুল যেটা আপনার যে আসিফ যেটা বলেছে ছাত্র নেতা হিসেবে, এবং হাসনাত যেটা বলেছে, এটাই সমগ্র জনগণের দেশে বিদেশে আমাদের কণ্ঠ। আজকে তাদের গায়ে যদি কোনো রকম আচর আসে, আমরা কাউকে শান্তি থাকতে দিব না, এটাই পরিষ্কার কথাবার্তা। দেশে বিদেশে প্রবাসীরা 15 কোটি আছে। ভারতের সকল পণ্য বর্জন করুন, ভারতের সমস্ত রাজনৈতিক দালালদেরকে প্রতিহত করুন। দেশে বিদেশে কোন প্রবাসী ছাত্র যুবকরা যেন এক মুহূর্ত যেন তাদেরকে শান্তি না দেখা যায়, এটাই আমার মূল কথা। ওকে, মেজর মোহসেনুল করিম, আমি আর্মি রেগুলেটরি কোনো কথায় আপনাকে টানবো না, কিন্তু একটা কথা এমনি আমি জিজ্ঞাসা করি। বিং এ কনসার্নস সিটিজেন অব বাংলাদেশ, আপনার কাছে এটা কনসার্ন হয় না যে যখন হাসিনা পালিয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে হবে, এটা নিয়ে ওয়াকারের রিজার্ভেশন এবং টানন পোড়ন আপনি একা একা একটু চিন্তা করে দেখতে পারেন? ওই দিন যদি ওয়াকার সফল হয়ে আসিফ নজরুলকে সরকার প্রধান করত, আজকের বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকতো আপনি কি অনুমান করতে পারেন? জাস্ট আপনার কাছ থেকে এমনি জানতে চাচ্ছি, ওয়াকার যদি সফল হতো ওই দিন আসিফ নজরুলকে সে সরকার প্রধান করবে, আজকের যে বাংলাদেশ আপনি দেখতে পাচ্ছেন, আপনার কি মনে হয় সেই বাংলাদেশ আমরা দেখতে পেতাম আসিফ নজরুলকে সরকার প্রধান রেখে, ওয়াকারকে সেনা প্রধান রেখে, ভারতকে কোলে বসিয়ে? না, এটা তো যেটা হয়েছে সেটা তো শুধু একটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে তো হয় নাই। কে তত্ত্বাবধায়ক প্রধান হবে সেটা কিন্তু এটা এই ছাত্র জনতা ছাড়া অন্য কারো কিন্তু সিদ্ধান্ত ছিল না। ওরা যেটা বলেছে এবং সেটার ব্যাপারে তারা প্রফেসর ইউনূস স্যারের সাথে কথা বলেছে, উনি রাজি হয়েছেন, এগুলো তো 2-3 দিন চলে গেছে তো এর মধ্যে দিয়ে। তো এখন আমাদের দেশের যে অবস্থা আপনারা যেভাবে বলতেছেন, আমি যদি কিছু ওইভাবে নেইও, আমি কিন্তু গতকালকেও সারা ঢাকা ঘুরছি, আজকেও ঘুরেছি। আমার কাছে কিন্তু এত উত্তেজনা করে কিছু কোথাও দেখা যায় না। আমি ক্যান্টনমেন্টেও দেখেছি, আর খুব সিম্পল এবং খুব পিসফুল এনভায়রনমেন্ট দেখেছি, মানে সব জায়গায় ঘুরেছি। তো এখন আমাদের দরকার স্টেবিলিটি। আমরা যে কথাগুলো এখন আলোচিত হচ্ছে, দেখেন আপনারা যে কথা বলছেন সেটা সবই কিন্তু ওই হাসনাত আবদুল্লাহকে রেফার করে। হাসনাত আবদুল্লাহর সাথে ছিল সার্জিস, এর কথাটা কিন্তু আসতেছে না। সার্জিসের কথায় কিন্তু সব জিনিসই বোঝা যাচ্ছে যে এটা আসলে কিছু এক্সাজারেশন অথবা টাইম ফ্যাক্টরের কিছু সমস্যা আছে, যে এটা এতদিন পরে কেন হলো, আগে কেন হলো, এর মধ্যে হাসিনা কলকাতা চলে আসলো, এর মধ্যে ইউনূস স্যার যাবেন চায়না ভিজিটে, চায়না ভিজিটটাকে পূর্ণ করে দেওয়ার মতো তো এটা হতে পারে। কে কার জন্য কি কাজ করছে বা কার জন্য কোনটা পরিস্থিতির সুযোগ কে নিবে, আসলে তো ভারত বসে আছে। মেবি এখানে কোনো না কোনোভাবে ইন্ডিয়া প্লে করছে, এটা তো কোনো মানে এটা বুঝতে তো সমস্যা হয় না।
ওকে করিম ভাই আমি একটা কথা বলি আপনি বলছেন হাসনাত যে কথা বলছে তার কথার ভিতরে কিছু কন্ট্রাডিকশন আছে সার্জিস যেটা বলছে এই তো আচ্ছা আমাকে একটা কথা বলেন হয়তোবা আছে হয়তোবা নাই কিন্তু আমার কথাটা হচ্ছে এই কনভারসেশনটা আসবে কেন সেনাপ্রধানের ওখানে ক্যান্টনমেন্টে এটা আসবে কেন দেখেন দেশটা যেভাবে উল্টে গেছে মহসিন ভাই আমি দেখছি আপনি স্ট্রেট শুটার না আপনি পেঁচাচ্ছেন কেন আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করছি ধরেন হাসনাতের কথাটা ঠিক না 100% ঠিক না 50% ঠিক অর্থাৎ দুইজনের কথায় আমি যদি কনক্লুড করি এই কনভারসেশনটা সামওয়্যার দ্যাট কনভারসেশন টুক প্লেস ইজ ইট ট্রু অর ফলস না কনভারসেশন হইছে এটা তো বোঝাই যাচ্ছে হইছে কিন্তু এটা তো এর সাথে তো বিএনপি জামাতের হইছে বিএনপি জামাতের তো হইছে মহসিন ভাই প্লিজ মানে আমরা কনভারসেশনটা ধরেন আমি আর আপনি ভাই ভাই আলোচনা করছি এই কনভারসেশনটা একটা জায়গায় হইছে রাইট হ্যাঁ হইছে এটা তো বোঝা যায় কিন্তু এই ব্যাপারে কিন্তু আবার আরেকটা কথা বলি আপনাকে ভাই you are running ahead of the horse while you are riding a horse enjoy the riding you are running ahead of the horse আপনাকে আমি বলছি এই কনভারসেশনটা হইছে তাইলে রাইট জি হয়েছে মানে কম বেশি যেটাই হোক দুইজন দুই রকম বললে হইছে কথা হইছে কনভারসেশনটা হইছে কোথায় বসা সেনাপ্রধানের বাসায় ওকে সেনাপ্রধানের বাসায় এই কনভারসেশনটা আপনার কাছে ইউজুয়াল মনে হয় আমি ইউজুয়াল আনইউজুয়াল বলতে চাই না পরিস্থিতি মহসিন ভাই আপনি কিন্তু আর্মির একজন কমিশন অফিসার এবং আপনার সাথে আমি যতক্ষণ কথা বলছি আপনি কিন্তু সলিড একজন দেশপ্রেমিক মানুষ আমার মনে কোনো সন্দেহ নাই যে আপনি একজন দেশপ্রেমিক মানুষ কিন্তু একটা কথা আছে রে ভাই একটা কথার সাথে আপনি কম্পেয়ার করেন পৃথিবীর প্রত্যেকটা বাবা মা সন্তানের ভালো চায় কিন্তু ভালো চাইতে গিয়া অনেক বাবা মা সন্তানদের জবাই করে ফেলায় আপনিও ওইটা কইরেন না আমি বলতে চাচ্ছি সেনা প্রধানের বাসা ডু ইউ থিংক দ্যাট ইজ দ্য রাইট ভেনিউ টু ডিসকাস who is going to form the government and who is going to be the leader of the opposition is it the right venue আমি আপনার কাছ থেকে সিম্পল কথাটা জানতে চাচ্ছি এটা কি রাইট ভেনিউ কিনা না শুনেন রাজনৈতিক আলোচনা আসলে সেনাবাহিনীর কাজ মহসিন ভাই আপনি যদি বলেন ভাই আমি আপনার এই প্রশ্নটার উত্তর দেব না আমি অনারেবলি মেনে নেব আমার তো কিছু বলতে তো দিবেন আমি এই যে কথা টানছেন আপনাকে আমি প্রশ্ন করছি ইতিহাস আপনি ভূগোল বলছেন আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি সেনা প্রধানের বাসাটা রাইট ভেনিউ কিনা এই কনভারসেশনের জন্য না সেটা তো আমি বললামই যে আমাদের তো এমবিএমএল বলেন যাই বলেন সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক আলোচনা করতে পারবে না এটা আমাদের আইনের মধ্যেই আছে এখন পরিস্থিতি পরিবেশ সব মিলায় যদি এরকম আলোচনা হয়ে থাকে এবং সেটা যদি সব পলিটিক্যাল পার্টির সাথে হয়ে থাকে আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলে সেনাপ্রধান যে আমরা কারো কোনো কে বলে ট্রাম্পের মতো লোকের কথা আমরা শুনি আমরা কনস্টিটিউশনের শপথ নিয়েছি আপনি রং এক্সাম্পল মহসিন ভাই রং এক্সাম্পল রং ইন্টারপ্রিটেশন ডক্টর মাসুদ ভাই আমি আপনার কাছে আসছি ডক্টর মাসুদ বলি এই এক্সাম্পল সম্পর্কে একটা কথা বলি আপনি বলছেন যে আমেরিকান একজন জেনারেল চিফ যে হি সেড দ্যাট আমি কারোর ইয়ে করি না মানে শপথ কারো আন্ডারে কাজ করি না আমি কাজ করি ফর দি সংবিধান আমি কনস্টিটিউশনের কাছে এই কথাটা উনি আপনি এক্সাম্পল নিয়ে আসতেছেন তুই গত 16 বছর কোথায় ছিল এক্সাম্পলটা উনি কেন একবারও বলেন নাই যে আমরা শেখ হাসিনার ইয়েতে কাজ করি না আমরা নিজেদের মধ্যে কাজ করি কিন্তু কোথাও বলেন নাই এক্সাম্পলটা ওইখানে হওয়ার কথা এখানে না যখন বারবার আপনার কথা ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি যে এখন ওয়াকারকে বলছেন ওয়াকার তাহলে চুপ্পু কোথায় তাহলে ওয়াকারের পরে যে লেফটেন্যান্ট জেনারেল গুলো আছে মেজর মহসিনুল করিম আপনি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করছেন কিনা আমি জানি না কিন্তু আওয়ামী লীগের লোকজন না এক জায়গা থেকে অন্য জায়গায় জাম করে আমরা এই মুহূর্তে আর্মির রেগুলেশন নিয়ে কথা বলতেছি আর্মি চিফ বাসায় বসে ষড়যন্ত্র করতেছে এটা নিয়ে কথা বলতেছি চুপ্পুকে নিয়ে না চুপ্পুর সাবজেক্টে আনি চুপ্পু ইজ জাস্ট এ সার্ভেন্ট এন্ড অর্ডারলি টু জেনারেল ওয়াকার বাদ দেন চুপ্পুর কথা আপনি একটা কথায় আপনার কাছে আসি মেজর মাসুদ ডক্টর মাসুদ একটা কথা বলছে সে কথাটা হলো এই গত 16 বছরে জেনারেল ওয়াকার
তার ব্রিগেড কমান্ডারের অর্ডার ডিসোবে করছে, আর তার অধীনে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরে তার অফিস থেকে 1 মাইল দূরের ভিতরে আয়নাঘর হইছে, আয়নাঘরের সমগ্র আলামত সে ধ্বংস করাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখানে যাইতে নিরুৎসাহিত করছে, অবস্টাকল তৈরি করছে। এখন তার বাসায় রাজনৈতিক দলকে নিয়ে আসন ভাগাভাগি করতেছে, এবং আপনি বলেন সে সংবিধান অনুযায়ী জেনারেল ওয়াকার কাজ করতেছে। আর ইউ শিওর? সংবিধান অনুযায়ী আমি বলিনি, আমি বলছি যে আমাদের যে আইনে আছে যে আর্মি অফিসার কোনো রাজনৈতিক আলোচনাই করতে পারবে না, ইনভলভ হওয়া তো দূরের কথা। তাহলে সেক্ষেত্রে জেনারেল ওয়াকার এই মুহূর্তে বাসায় গিয়ে যেটা করছে এটা কি বাংলাদেশ আর্মির আইনের মধ্যে না বাইরে? হ্যাঁ, এখন তো জরুরি পরিস্থিতিতে আপনি এইগুলো এইভাবে জরুরি পরিস্থিতিতে does Dr. Mohammad Yunus assign General Walker to have that meeting? তার কি জেনারেল ওনারে কি এই দায়িত্ব দিছে কেউ? না, সম্ভবত না। এটা যদি তাকে দায়িত্ব না দেয় তাহলে সে যেটা করছে, তাহলে নিরুনিরা যেটা বলছে এটা এবং ডক্টর মাসুদ যেটা বলছে এটা জাস্ট দেশদ্রোহিতা সে যেটা করছে। শোনেন, দেশদ্রোহিতার কথা বলেন, তাহলে এই যে ওনারা যতগুলো লেফটেন্যান্ট জেনারেল আছে, জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল পর্যন্ত, এই যে একটা নেক্সাস নিয়ে বসে আছে সবাই, আমরা দেশের স্ট্যাবিলিটির কথা চিন্তা করলে আপনি এখন কোন দিকে যাবেন? আপনি যদি শুধু একজনকে টার্গেট করেন সে তো একা না। মেজর মহসিনুল করিম আমি জানি না, আমি আমার একজন ডক্টর মাসুদ, কাজী আব্দুল্লাহ মামুন, নিরুনিরা, আমি আপনাদের দিকে তাকিয়ে আমি আমার কোশ্চেনটার কোথাও কি ভুল কোশ্চেন করছি আমি মেজর মহসিনকে, নাকি আপনার মনে হয় আমি লেজিটিমেট কোশ্চেন করছি? ডক্টর মাসুদ, আপনার কি মনে হয় আমি কোনো উড়া সিধা উল্টা পাল্টা কোনো প্রশ্ন করছি, নাকি আপনার মনে হয় আমার কোশ্চেনটা লেজিটিমেট? এটা একটা প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের আলোচনা তার বাসায় করা ঠিক কিনা, এই প্রশ্নটার মধ্যে আমি কোনো অবান্তর কোনো কিছু দেখছি না। আমি আমি একটা জিনিস আপনাকে মেজর করিম, আই এম রিকোয়েস্টিং ওয়ান থিং। আপনি যে বলছেন যে একজনকে, আপনার যে মতের যে ভিন্নতা সেটা হচ্ছে যে একজনকে কেন টার্গেট করছেন। আপনি একটা পথ বলে দেন না আমাদেরকে, সে সহ আর সব লেফটেন্যান্ট জেনারেল সহ তার সাথে যে নেক্সাসটা আছে, হাউ উই অ্যাপ্রোচ, আপনি একটু বলেন প্লিজ, আপনি সাজেস্ট করেন। এটার জন্য তো সবকিছুর উপরে তো আছে এখানে প্রফেসর ইউনূস। শুরু থেকেই আমার মনে হয় দরকার ছিল, কেন রাখছে দেখে উনি রাখছেন কেন সবাইকে, আপনি বলেন না। আমার একটা জিনিস আমার কেন যেন মনে হয় either we are confused or Major Mohsinul Karim he is confused. আমরা যে কথাটা বলছি, আপনি বলছেন ডক্টর ইউনূস কেন রাখছে, আপনার কথাটার উত্তর দেই। ডক্টর ইউনূসের কথাকে ডিসোবে করে, সে ওভাররুল করে, ডক্টর ইউনূসের অথরিটিকে ওভাররুল করে রাওয়া ক্লাবে মন্তব্য দিয়ে বলছে ফুল স্টপ। এই কুত্তার বাচ্চা ফুল স্টপ দেওয়ার কে? কারণ তার কাছে বন্দুক আছে। আর আপনি বলছেন না অন্য সবাই লেফটেন্যান্ট জেনারেল, অন্য সবার র্যাঙ্ক আর্মি চিফ না, এই কুত্তার বাচ্চার র্যাঙ্ক আর্মি চিফ। তাহলে এখন আপনি যদি বলেন if this guy is not in charge or cannot control or command his other lieutenant general, why he is not quitting his job and saying that do you know what, I quit? এখন কেন করে না? And who will come? Who are you to decide? Let না আপনারা এই কথাটা তো প্রশ্ন করছেন। মেজর করিম, আমার কেন যেন মনে হয় আপনার আজকের আমার মনে হয় আপনি রোজায় আপনাকে ধরছে, আমার কেন যেন মনে হয় আপনি কনফিউজড, আমার মনে হয় না। এনিওয়ে, আপনার সাথে এই সময়টা নিয়ে আমি সময় নষ্ট করবো না। ডক্টর মাসুদ, আপনার কাছে ব্যাক করব। আমি যে কথাটা বলছি, হাসিনা বলতো কথায় কথায় যে আমি ক্ষমতা ছাড়লে কে ক্ষমতায় আসবে। মেজর করিমের কথায় আমি হাসিনার কথাটা খুঁজে পাইলাম, মানে উনি হাসিনাকে কপি করতেছে, আমি গেলে কে আসবে। বাংলাদেশের এই দুরবস্থা কি এমনি হইছে? বাংলাদেশের দুরবস্থার জন্য তো অন্য কেউ দায়ী না, বাংলাদেশের এই দুরবস্থার জন্য তো আমরাই দায়ী। এই ধরনের কথাবার্তাই আমরা বলি। ওয়াকার গেলে কে আসবে, এখন এইটা উনি টকশোতে বৈশা উনি কোশ্চেন করলো, উনি গেলে কে আসবে।
সেটা না আমি একটু মহসিন ভাইকে হেল্প করি। মহসিন ভাই যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে গোটা সিস্টেমটা, আর্মির যে সিস্টেমটা ক্রাফটেড অলরেডি হয়ে আছে, মহসিন ভাই সেদিকে টার্গেট করতেছে, বাট তাকে একটু সুযোগ দেন। সে কথাটা কোথায় নিয়ে যাচ্ছে আমার মনে হয় নীরা আমি যে কথা বলছি তাকে দিয়ে সেনাপ্রধান একজন, সেনাপ্রধান 10 জন না, পরে দেখা যাবে পিছনে 10 জন কে কে আসে। আর একটা নীরা থামেন। ডক্টর মাসুদ এবং অ্যাডভোকেট মামুন এবং মেজর মহসিন, আপনাদের 4 জনকে আমি একটা কথা বলি। এরপরে সেনাপ্রধান কে হবে এই প্রশ্নটা করা এর চেয়ে ইম্যাচিউর কোয়েশ্চেন আমার জীবনে একজন আর্মি অফিসারের কাছ থেকে আমি শুনি নাই। এর চেয়ে ইম্যাচিউর একটা প্রশ্ন আমি শুনি নাই। কারণ আর্মি চিফ ইটস এ পলিটিক্যাল পজিশন, এবং ওখানে একটা বোর্ড হয়, ওই বোর্ড রিকমেন্ড করে, ওই রিকমেন্ডেশনটা সরকার প্রধানের কাছে যায়, তারপরে সরকার প্রধান ডিসাইড করে কে আর্মি চিফ হবে। এই কথাটা মেজর মহসিনুল করিম জানে, তারপরে এই প্রশ্নটা করা ওনার জন্য কতটা লেজিটিমেট আমি খুঁজে পাই না। ওকে, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি মেজর মহসিনুল করিম, আমি ওনাকে যে কথাটা বলতে চাচ্ছি, প্রাসঙ্গিক কথা বলার জন্য যে কথাটা আমি বারবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি দয়া করে আমাদের কথাটার মধ্যে একটু সীমাবদ্ধ থেকেন। আমাদের 1 ঘন্টা অলরেডি আমরা ক্রস করেছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি আমার পুরনো কথায় ফিরে যাই। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ যে কাজটা করেছে, তারা দেশপ্রেমিকের মতো কাজ করেছে এবং তারা সাবজেক্টটাকে প্র্যাগমেটিক্যালি হ্যান্ডেল করেছে। যখন তারা প্রকাশ করার কথা চিন্তা করেছে, সঠিকভাবে করে দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। হোয়াট ইফ, হোয়েন, হাউ এগুলো বাদ, তারা তাদের সাথে যে কনভারসেশনটা হয়েছে এই কনভারসেশনটা তারা প্রকাশ করেছে। এই কনভারসেশনটা সেনাপ্রধানের বাসায় হয়েছে। সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আইন শৃঙ্খলার পরিপন্থী একটা কাজ করেছে, কোর্ট মার্শাল হওয়ার মতো একটা কাজ করেছে, আর্মি থেকে লাথি মেরে বের করে দেওয়ার মতো একটা কাজ করেছে। আপনি কি আমার এই মতের সাথে একমত অথবা দ্বিমত পোষণ করেন? কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি? হ্যাঁ, আপনি শোনেন, এক কথায় তো বলা যায় যে আমি আপনার সাথে একমত পোষণ করছি, তারপরে সব একটু ব্যাখ্যা তো বলতেই হয়। সেটা হলো যে এইটা কনভারসেশন শব্দটা বারবার আপনি কেন ব্যবহার করছেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা একটা কনস্পিরেসি, উনি কনস্পিরেসি মিটিং করেছেন, হ্যাঁ, এবং সেটা তার বাসভবনে করছে না অফিসে করছে, ইট ডাজন্ট ম্যাটার। উনি রাষ্ট্রের বিরুদ্ধে কনস্পিরেসি করছেন, উনি স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কনস্পিরেসি করছেন। উনি একটা প্রস্তাব করছেন 2 ছাত্র নেতাদেরকে যে নির্বাচন বলে কিছু নাই, আমরা ভাগাভাগি করব। এরপরে তো উইদিন নো মিনিটস, যদি আজকে আমি ওই যে মানে তাজ হাসমি প্রথমে খুব সমর্থন করছিল আপনার আমাদের প্রফেসর ইউনূসকে, উনি প্রেসিডেন্ট হয়ে যাওয়া উচিত ছিল, ইদানি উনি বলছেন মাজা ভাঙ্গা। আমি ওই সময় বলতে চাচ্ছি না, আমি তো বারবারই বলছি, যদি এখন আমরা যারা লিপস টার্ম দিচ্ছি যে আমরা ইউনূসকে সমর্থন করব, সহযোগিতা করতেছি, ওনাকে এখন বলা উচিত যে ইনজাস্টিস টলারেটেড, ইনজাস্টিস কন্টিনিউড, সেই থিওরিতে। এখন তো আসিফ নজরুল তো সমস্যা না, এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার মানে প্রফেসর ইউনূস করছেন এবং সমস্ত ছাত্র জনতা এবং আমরাও তাকে সমর্থন করেছি, সে যে অর্থ আমরা এখন প্রচলিত সংবিধানের মতন উনি শপথ দিয়েছেন। এখন শপথ নেওয়ার পরে ওনাকে দায়িত্ব নিতে হবে, এবং শপথের অবস্থাকালীন মধ্যে একজন আসিফ তো সেটা মন্ত্রী পর্যায়ে আছে, সে তো ছাত্র আন্দোলনের ভিতর থেকে তাদের ওখানে আছে, সে যখন এটাকে বলছে, এবং উনি আরেকজন যে বাইরে আছে হাসনাত আব্দুল্লাহ, সে বীরত্বের সাথে সেই কথাটা বলেছে। এখন এই 2 জন নেতাই হলো আজকে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষার স্পিরিটকে সে তুলে ধরেছে। এখানে আর কোনো ওই সার্জিস নাই, কিছু সার্জিস তো একটা পলিটিক্যালি সে ইনভলভ হয়েছে ছাত্র শিবির কিংবা জামাতের সাথে, এখন সে কেন এইসব কন্ট্রাডিক্টরি কথা বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কিন্তু প্রশ্নটা হয়েছে যে এটা একটা কনস্পিরেসি, এবং এই কনস্পিরেসির কারণে তাকে শুধু কোর্ট মার্শাল না, তাকে গ্রেফতার করতে হবে, এবং যারা যারা ছিল তাদের করতে হবে ইমিডিয়েটলি। এখানকার যে হাই কমিশনার যে আছে, ফার্স্ট সেকেন্ড সেক্রেটারি, তাদেরকে বের করে দিতে হবে 24 ঘন্টার মধ্যে, এবং তাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে হবে ইমিডিয়েটলি। আমাদের বন্ধু রাষ্ট্রপ্রধান যারা আছে, মানে এখানে অ্যাম্বাসাডার আছে, তাদেরকে সামন করবে। এটা তো এখন আমরা দাবি করবো ডক্টর ইউনূস, উনাকে দায়িত্ব নিতে হবে। উনি বললেন আমি চলে গেলাম, না, এটা বললে হবে না। উনি এখন ভদ্র ভাষা বললে হবে না,
আমার একই কথা ইটস এ কনস্পিরেসি হয়ে গেছে গা। এখন আমাদের 48 ঘন্টা চলে গেছে, আর তাছাড়া শুরু হয়েছে অনেক আগে থেকে। এখন কেন আমরা সবাই সমস্যা বলছি না যে ডক্টর ইউনূসকে এই দায়িত্ব নিতে, তাকে গ্রেফতার করা, এবং তার সাথে যারা যারা আছে, যেসব রাজনৈতিক মহল আছে, এখানে শুধু এই যেই প্রস্তাব দেখ না কেন, এখানে অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে যারা ক্ষমতায় ছিল, সবাইকে আজকে দায়িত্ব নিতে হবে, সবাইকে রাস্তা নেমে যেতে হবে। ধন্যবাদ। ওকে, আর নিরুনিরা আমি আপনার কাছে যাব, আপনার মতামত আপনি কয়েকটা। এখন দেখা গেল ডক্টর মাসুদ এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ওনারা দুইজন আপনার সাথে একমত যে সেনাপ্রধানের বাসায় যেটা হয়েছে এটা কোনো কনভারসেশন না, এটা ছিল একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ এটা বেআইনি ভাবে ওখানে বসে নির্বাচন বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী একটা মিটিং সেনাপ্রধানের বাসায় হয়েছে। এই কুলাঙ্গার এর আগে বিক্রম মিশ্রিকে ওর বউয়ের বেডরুমে ঢুকাইছে এই কুত্তার বাচ্চা। এখন আবার নির্বাচন নিয়ে নির্বাচনটাকে বানচাল করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আন্ডারমাইন করার জন্য এই ষড়যন্ত্র করেছে। এখন এটা আমার বক্তব্য, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপনার দৃষ্টিতে তাইলে মনে হয় না হাসনাত এবং আসিফ মাহমুদ ওরা যেটা করেছে, ওরা দায়িত্ব পালন করেছে, দেশপ্রেমিকের দায়িত্ব পালন করেছে? আপনি মনে করেন না যে ওরা কোনো অন্যায় করেছে? না, ওরা কোনো অন্যায় করেনি। ওরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা করা দরকার ওরা ঠিক সেই কাজটাই করেছে, এজন্য ওদেরকে স্যালুট জানাই। এখন অনেকে যে বলে যে এই কথা অনেক আগে হয়েছে, ওরা এতদিন বলে নাই কেন? এটা জাস্ট আপনার মনে হয় না একটা আজাইরা একটা প্রশ্ন, একটা ইডিওটিক প্রশ্ন? আপনার এটা মনে হয় না? রাইট, এটা ওই যে আমাদের দেশের মানে প্রচলন কিছু আছে কথা, মানে এখন বিভিন্ন পলিটিশিয়ানরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন কথা বলবে, এতদিন আগে গেছে তখন বলে না, এখন বলছে কেন? কথা এটা যে অবস্থায়, যে সিচুয়েশনে, যে প্ল্যাটফর্মে কথাটা মানে শুনছে তারা বলছে, এবং এই কথাটা তো একটু অ্যাবজর্ব করতে সময় নিচ্ছে তারা, এবং অ্যাবজর্ব করার মতো সময় হয়তোবা তারা তৈরি ছিল না। রোজার মাস দেখা গেছে তাদেরকে ইনভাইট করছে ইফতারের জন্য, ইফতার খাওয়াইয়া দাওয়াইয়া তারা এই ভিটামিনটা খাওয়াইতে শুরু করছে তাদেরকে, কিন্তু এই ভিটামিনটা তো তাদের বডিতে নেওয়ার মতো, অ্যাবজর্ব করার মতো তো অবস্থা না। ওই ইফতার পর্যন্তই ঠিক আছে, রোজার মাস আর বেশি কিছু বললাম না। ওকে, বিষয়টা তাইলে কি, বিষয়টা এখন হলো যে সব কথা শেষ কথা যেই জায়গায় বসে আলোচনাটা হয়েছে, এই আলোচনাটাই আমি ক্রাইম মনে করি। এই কথাগুলো ওখানে ওই প্ল্যাটফর্মের জন্য এটা একটা বিশাল ক্রাইম, এটা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা হয়েছে বলে আমি মনে করি। শুধু আমি না, আজকে এটা দেশবাসী সবাই মনে করতেছে, কিন্তু গুটি কয়েক লোকজন, পলিটিশিয়ানরাই হবে ম্যাক্সিমাম, কারণ এরা এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ওয়েতে বিভিন্ন কথা তারা বলছে, কিন্তু এটা যে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিষয়টাকে কেউ মানে এটাকে যে অন্যায় এটা এই ব্যাপারে কেউ এখন কোনো কথা বলবে না, তাইলে তো অনেকের স্বার্থে লেগে যাবে। কারণ এখন প্রথম কথা হয়েছে, এখানে যদি এই ধরনের কোনো কথা হয়ে থাকে তাহলে ভাবে কি বোঝা যাচ্ছে, আমরা ইলেকশন বলতেছি, আমাদের ছেলেমেয়েরা বসে আছে ভোট দিবে, কিন্তু কোনো ভোটাভুটি হবে না। কারণ এখানে যদি ভাগাভাগি হয়, ভোট তো অনেক পরের কথা, কি করে এখানে নিরপেক্ষ নির্দলীয় ভোট হবে সেটা বুঝে নেন এখন। কারণ বাংলাদেশের মানুষ আন্দোলন এই জন্য হয়নি। নিরুনিরা, আপনাকে এবার আমি একটা জিনিস দেখাবো। মেজর করিম, কাজী আব্দুল্লাহ আল মামুন এবং নিরুনিরা, আপনাদের কাছে আমি একটা ফানি পোস্টার দেখাবো। এই পোস্টারটার উপরে আপনাদের মতামত চাইবো। বিএনপি আওয়ামী লীগকে যেভাবে রিভাইভ করাতে চাচ্ছে, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করতে চাচ্ছে, তাইলে বিএনপির নামটা এখন বাংলাদেশ জাতীয়তা ন্যাশনালিস্ট পার্টির নাম না দিয়া মুজিবুর রহমান আর জিয়া রহমান, তাইলে পার্টিটা হওয়া উচিত বাংলাদেশ রহমান পার্টি। বাংলাদেশ রহমান পার্টির নাম দিয়া বিএনপি তাইলে আওয়ামী লীগকে পুনর্বাসন করুক। বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? বিএনপির এই মুহূর্তে তাদের
কোশ্চেনটা কোত্থেকে আসলো? এই কোশ্চেনটা মানে কে বা কাহারা তৈরি করেছে এখানে জয়েন করতে বলছে? তাহলে একটু পিছনের কথা বলি, এটা তো আমরা পলিটিক্যালি অনেক আগে কথাটা বলে আসছি যে আমাদের দেশের সেই নবীন প্রবীণ যে পলিটিশিয়ানরা যে সাবজেক্ট নিয়ে যে দ্বন্দ্ব আমাদের দেশে, এই যে দুইটা সাবজেক্ট নিয়ে এই যে মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষে এন্ড বিপক্ষে, এই যে বঙ্গবন্ধু আর স্বাধীনতার ঘোষক, এই যে জিনিসগুলা তোমরা এত 50 বছরে এই জিনিসগুলা মেনে নিতে পারো নাই, আর এখন রং বেরঙের পোস্টার বের করছো, এগুলা কি জনগণকে ধাঁধা দেখানোর জন্য না জনগণকে ডাইভার্ট করার জন্য? আপনি ক্লিয়ার করেছেন মেজর মোহসেনুল করিম। এবার আর্মির কথা না, আমি রাজনীতি নিয়ে। আপনি কি মনে করেন বিএনপির যে রাজনীতির কথা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছ থেকে যেই পলিটিক্যাল ফিলসফি দেখেছি, আপনি কি দেখেন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল they are standing or they are following the same political philosophy of শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, or you think they are dragging themselves out of that direction? আপনার কি মনে হয় মেজর মোহসেনুল করিম? ডেভিয়েশন, লট অফ ডেভিয়েশন। মানে আপনি দেখেন না যে জাতীয়তাবাদী দল তাদের সঠিক আদর্শের উপরে এখন আর দাঁড়ায় নাই, আপনি তাই মনে করেন? ডেভিয়েশন দেখি, আমি অতটুকু বলতে চাচ্ছি না, ডেভিয়েশন দেখি, এবং এটা মারাত্মক একটা ব্যাপার যে ধরেন এই পার্টিটা যখন জন্ম নেয় তখন মশিউর রহমান যাদু মিয়ার পার্টি থেকে সব লোক নিয়ে এসে বিএনপিতে যোগ দিল। এরপরে যেভাবে বিভিন্নভাবে এই পার্টিতে লোকজন আসছে শুধু জিয়া রহমানের কারণে এটা একটা সংগঠিত অবস্থায় ছিল। তারপরে যখন খালেদা জিয়া ম্যাডাম যখন এটা চালাইছে তখনও এটাকে দেখছি, আমি ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথাবার্তা হয়েছে অনেক সময়। তো উনি যেভাবে চালাইছে সেটাও ঠিক ছিল, কিন্তু যে এখন এসে যেভাবে চলতেছে এবং যে যার মতন, সালাউদ্দিন এসে বললো একটা, একজন এসে বললো একটা, এটা আসলে মানুষের যে আকাঙ্ক্ষা বিএনপির উপর সেভাবে তারা যাচ্ছে না। এবং এই যে আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, এই দেখেন আপনি বলছেন হাসনাতের কথা, কেন বিএনপি লিডারের সাথে তো একই আলাপ হয়েছে, ওনারা কথা বলেন নাই কেন? তার কেন বলেন নাই সেটার জবাবই তো ওইখানে, যে তারা তো ডেভিয়েটেড ফ্রম দ্যাট প্লেস। এখন এরা বলছে, আমরা খুবই আশাবাদী যে হাসান আব্দুল্লাহরা ওরা যা করছে, যেভাবে করছে, এটাও আমাদের ফোর্স হিসাবে যদি থাকে তাহলে এরাই অর্গানাইজ করে ফেলতে পারবে সব। আপনি যতই বলেন না কেন যে একজন ভাগাভাগি করে এ করে সে করে, পারবে না এটা। ওরা যেভাবে সেকেন্ডের মধ্যে আন্দোলনছে, এ তো ইচ্ছা করলেই পারবে না, সে ওয়াকার হোকার যাই হোক। আমি আশাবাদী যে এরা যেভাবে অর্গানাইজ এবং আমাদের যুব সমাজ যেভাবে এখন কানেক্টেড, এরকম কোনো কিছুই হতে পারবে না। এখন এটা এই সময় কেন হলো? চায়নার সাথে আমাদের একটা ভালো কিছু হতে যাচ্ছে, যেগুলো চায়নার অ্যাম্বাসেডর বলছে আমরা রিলেশনের 50 ইয়ার সেলিব্রেট করব, আমরা এখানে একটা প্রোডাকশন হাব তৈরি করব, যেটা চায়নাতে সম্ভব না। এখানে আমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ডেভেলপ করব, আমরা এখানে অনেক রকমের ইন্ডাস্ট্রির কথা আসতেছে, মেডিকেল চেইনের কথা আসতেছে, যেগুলো কথা নিয়ে আমরা এখন চায়নার সাথে যেতে পারলে আমাদের যে অবস্থা হবে, আমরা ইন্ডিয়া থেকে আগে যাবো উইদিন ভেরি শর্ট টাইম। এইরকম একটা অবস্থায় যে এখন একটা অবস্থা তৈরি হয়েছে, এটা কিন্তু আসলে এটা খুবই দুঃখজনক এবং ডেঞ্জারাস ব্যাপার। আমরা যেভাবে বলি এক একজনের ভাষায় বলছি যে কি করতে হবে কি করতে হবে না, কিন্তু অবশ্যই এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে, যে কোনো অবস্থায়। এখন ভরসা এরাই, এই যুব সমাজে আমাদের ভরসা। ওকে, লাস্ট কথাটা বলি, সেটা হলো কি যে আমরা কিন্তু 71-এও দেখেছি 5টা ব্যাটালিয়ন বিদ্রোহ করার পরে মুক্তিযোদ্ধা একজন আছে, উনি জানেন যে দেশের মানুষ ছাত্র জনতা জড়ো হয়েছিল জন্য আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। এখনো কিন্তু জুনিয়র অফিসার এবং সৈনিকরা যেভাবে অর্গানাইজ আছে, ওয়াকার এটা তো তাদেরকে উল্টা ফলো করতেছে এখন তাদেরকে। ওয়াকারের পক্ষে কিন্তু এই জায়গা থেকে বের হয়ে যাওয়া সম্ভব না, এবং সেই জন্য আমি হাইলি কনফিডেন্ট যে এই ছাত্র জনতা এবং সেনাবাহিনীর মধ্যে যে একটা বন্ডেজ যখন তৈরি হয়েছে, আমরা সঠিক পথে যেতে পারবো প্রফেসর ইউনূস যদি লিডারশিপে থাকে। ওকে, কাজী আব্দুল্লাহ আল মামুন, আমরা এই সাবজেক্টটাকে কিভাবে র‍্যাপ আপ করব? আমরা যদি র‍্যাপ আপ করতে যাই, তাইলে আমরা কি এই কথাটাকে ঠান্ডা মাথায় এভাবেই বলতে পারি যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ, ওদের কথাটাকে যেভাবেই রংচং মাখানো হোক না কেন, টোটাল কনভারসেশনটা যেখানে হয়েছে ওই ভেন্যুটা ছিল রং ভেন্যু, এবং ওইখানে মেজর মোহসেনুল করিম যে বলছে বিএনপিও তো ছিল, অফকোর্স বিএনপি ছিল,
ওখানে আওয়ামী লীগ ছিল, উনি বিএনপির নাম বলছে, মেজর মহসিনুল করিম আওয়ামী লীগের কথা বলে নাই, ওখানে আওয়ামী লীগও ছিল। আওয়ামী লীগের কারা ছিল এই কথাটা বাইরে আসবে। ওখানে শিরিন শারমিন ছিল, ওখানে সাবের চৌধুরী ছিল, ওখানে সোহেল তাজ ছিল, ঠিক আছে? এগুলো দেখবেন বাইরে আসতেছে, ওখানে ওরা ছিল। এখন ওরা তো বেনিফিশিয়ারি, ওরা তো বলবে না, ওরা তো গত 53 বছরে ঝোল খাওয়া লোকজন। এসব কুত্তার বাচ্চারা তো গত 53 বছরে ঝোল খাইছে, মাংস খাইছে, হাড্ডি চুষছে, ওরা তো বলবে না। এখন হাসনাত এবং আসিফ মাহমুদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে হোক আর অসাবধানতার জন্য হোক, যে জন্যই হোক কেন যেন আমার মনে হয় ইটস বিকাম ব্লেসিং। ওয়াকারকে ফাইনালি মানুষের সামনে প্রমাণ করা গেছে এই কুত্তার বাচ্চা একটা বেঈমান, এই কুত্তার বাচ্চা একটা ভারতীয় মল, এই কুত্তার বাচ্চা সেনা প্রধান থাকার কোন নৈতিক অধিকার নাই। বিষয়টাকে আমি এভাবেই কনক্লুড করতে চাচ্ছি। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি কিছু অ্যাড করেন। ব্যাপারটা একভাবে তো এক ব্যক্তি যাবে আরেক ব্যক্তি আসবে, সিস্টেম তো ঠিকই থাকবে। আরেকটা জেনারেল যে আসবে, এই আপনার লেফটেন্যান্ট কর্নেল এবং ব্রিগেডিয়ার জেনারেল যারা এই গত 16 বছরে হয়েছে, সবই তো আপনার যে এমইউ যে এটা 2017 8 এপ্রিলে যেটা সিগনেচার হয়েছে, সেই হিসাবে তো তারা আনুগত্য নিয়েছে দিল্লির প্রতি। প্রমোশন ওখান থেকে হয়। আপনি ওইটা চেঞ্জ না করা পর্যন্ত, যেমন উনি 20 তারিখে অগাস্টে উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণটা দিয়েছে, যেই লেখছে লোক, আমি তো বিতর্কের জন্য যাই নাই, সেখানে বলছে সমস্ত বিদেশি চুক্তি এবং সব অব্যাহত থাকবে। তারপর যে এগুলো অনেক কথা আসতে চায় পারে, সেটা বড় কথা না। আমার প্রশ্নটা হয়েছে যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, সেইখানে গত 11 তারিখে মানে 11 মার্চে যে মিটিং হয়েছে, মিটিং এ কারা কারা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দ, সে সবগুলো জানানো উচিত। এখন যে ইমিডিয়েটলি যেটা আসছে সেটা ভেন্যু নিয়ে না, কারা কারা ছিল কেউ বড় কথা না, যেহেতু এটা জানানো হয়ে গেছে এবং দুজনই দায়িত্বশীল, একজন হলো মন্ত্রী পর্যায়ে ছিল, তারা বলে দিচ্ছে। এখন বলার পরে এখন একটা জিনিস হয়ে গেছে, দেশ জাতি জনগণ এই রাজনৈতিকবিদদেরকে এর আগেও প্রত্যাখ্যান করেছিল। তারা বলছে মাত্র 16 বছর, আমি বলছি 53 বছর যারা ক্ষমতা আগে পরে ছিল, সবাইকে জনগণ রিজেক্ট করছে। এই আন্দোলনে কোনো পলিটিক্যাল লিডার ছিল না, এই আন্দোলনে কোনো দলীয় ছিল না। পরবর্তীতে দলীয় স্টেক হোল্ডার এসব দাবি দেওয়া ঠিক না। আজকেও আমি আবার বলছি যে ছাত্ররা যে সাহসিকতার সাথে ওনারা একটু সময় নিয়েছে চিন্তা করার জন্য, এরকম অনেক ঘটনা আমি নিজেই সাক্ষী। জিয়াউদ্দিন বাবলু যখন এই সংগ্রাম পরিষদ ব্রেক করার জন্য বলছিল আমাকে গোপনে, আমি কাউকে বলতে পারি নাই, কিন্তু তারপরে উনি এর সাথে সাথে গেল, পরে মন্ত্রী হলো 6 মাসের মধ্যে ফুল মন্ত্রী, বলতে পারে নাই। আরো একটা সংগ্রাম পরিষদের মিটিং এ সুলতান মোহাম্মদ মনসুর এবং আমি বলছি এই কারণে যে তখন আমি সংগ্রাম বলতে পারি নাই, কিন্তু বললে তখন অনেক সৃষ্টি হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, তারা 10 দিন সময় নিয়েছে, চিন্তা করেছে, নিজেদের মধ্যে যাদেরকে বিশ্বাসতার আলোচনা করেছে, কিন্তু দেরিতে হলে তো বলেছে। কোথায় বললো কি করলো সেটা বড় কথা। এখন যেহেতু জিনিসটা জাতির সামনে প্রকাশ পেয়ে গেছে, এখন আমাদের কনক্লুশন হলো এখন সমস্ত জনগণ একসাথে দাঁড়ায় যে আমাদের যে স্পিরিটটা ছিল যে জুলাই অগস্টে গণঅভ্যুত্থান উত্তর বিপ্লবী প্রক্রিয়া, একটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবী হয়, এইখানে প্রতি বিপ্লবের অনেকগুলি ঘটনা ঘটেছে। কাজে এখন যেটা এসে গেছে এইটাকে আর দেরি করানো যাবে না। অনতিবিলম্বে ডক্টর ইউনূস যদি সত্যি চায়না ভিজিট করে 26 তারিখে, তাহলে তার আগে তাকে ডিসমিস করে সেটা পরিচিত হবে, নাহলে তার ভিজিটটা স্থগিত করতে হবে। এটাই আমাদের জানি কাছে আছে। আপনাকে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, I have a follow-up question for you. Under these circumstances, now we all know who Walker is. Do you think during his time as army chief, আপনি কি মনে করেন ওয়াকার বিডিআর পিলখানা হত্যার বিচার করতে দেবে? না তো দেবেই তো না, সেই তো জড়িত ছিল। কি মনে করেন খুনি কি খুনের বিচার করে? ওকে, খুনির বিচার করে না। অর্থাৎ বিডিআর পিলখানা হত্যার বিচার ওয়াকার আর্মি চিফ যতক্ষণ আছে, এই হারামজাদাকে যতক্ষণ ওই চেয়ারে থাকবে, সে এই বিচার হইতে দিবে না। যেখানে যা ষড়যন্ত্র করা দরকার এই কুত্তার বাচ্চায় ষড়যন্ত্র করতে থাকবে। নিরুনির, আপনি কি মনে করেন এই ওয়াকার আর্মি চিফ থাকাকালীন বিডিআর পিলখানা হত্যার বিচার হবে না? নিঃসন্দেহে। শুধু তাই না, কোন পলিটিক্যাল পিছনে বিগত দিনে যে দলগুলো ছিল তারা কেউ এসে বিচার করবে না, কারণ একে অপরকে পুনর্বাসন করবে, একজন আরেকজনকে সহায়তা করবে। এই কাজগুলো হবে এখন, মানে নেক্সট যে 5 বছরের জন্য হোক আর আজীবনের জন্য হোক। কিন্তু এই 16 বছর যে সব ধরনের মানে ধ্বংসযজ্ঞ বাংলাদেশের মাটিতে হয়েছে, এটার যে একটা বিচার দরকার, বিচার হওয়া উচিত, এটা কেউই করবে না।
আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি বিএনপির একজন নেত্রী এবং সমর্থক, তো আপনি বলতে চাচ্ছেন বিএনপি সরকার গঠন করলেও বিডিআর পিলখানা হত্যার বিচার করবে না? না, করবে না। আজকে যদি আমার লিডার জিয়াউর রহমানের যদি বিচার না হয়, তার হত্যার বিচার যদি না হয়, তাহলে কি করে আমি আশা করতে পারি এরপরে এই সব ধরনের বিচার হবে? খুব ভালো বলছেন, খুবই ভালো বলছেন মেজর মহসিনুল করিম। আমরা সবাই শেষ মাথায়, আপনি কি মনে করেন যা আজকের আমরা জানলাম, এগুলো জানার পরে এবং গত 2-3 দিন 5 দিনের যা জানলাম, আপনি কি মনে করেন জেনারেল ওয়াকার আর্মি চিফ থাকলে এবং তার লেসপেন্সাররা আশেপাশে থাকলে বিডিআর পিলখানা হত্যার বিচার হবে বলে আপনি মনে করেন? না না, এর ব্যাপারে তো এর আগেও মনে হয় আপনার সাথে কথা হয়েছে যে এটা যে তদন্ত কমিশন করা হয়েছে বিচার করবে জন্য, আমি তদন্ত কমিশনের সামনে দাঁড়িয়েই ওনাদেরকে বলে আসছি আপনারা কিছু করতে পারবেন না, করবেনও না। তো ইররেসপেক্টিভ অফ পাওয়ার যেই আসুক না কেন, এটা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। নিরুনিরা একটা কথা বলছে, খুব কষ্টের কথা বলছে, যে যেই দল তাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার ঠিক মতো করে নাই, তারা ক্ষমতায় আসলেও বিডিআর পিলখানা হত্যার বিচার করবে না। আপনি কি নিরুনিরার কথার সাথে একমত মেজর মহসিনুল করিম? না, আমি তো বলছি ইররেসপেক্টিভ অফ এভরিথিং, কে ক্ষমতায় আসুক আর না আসুক, বিডিআর হত্যার বিচার করাটা খুবই ডিফিকাল্ট হবে। এবং জেনারেল ওয়াকারের ক্ষমতায় আর্মি চিফ থাকাকালীন এই হত্যার বিচার হওয়ার কোনো সম্ভাবনা নাই, যত কমিশন করুক, যত যা কিছু করুক, কোনো সম্ভাবনা নাই। না না, এই কমিশনটা তো হতেই পারতো না। প্রথমে বলছিল একটা কমিটি হবে, এদের এই কমিশন পর্যন্ত আসতেই অনেক রাস্তায় নামতে হয়েছে। তো সেখানে তো প্রতিবন্ধকতা আমি সবসময় দেখি, এখনো ফ্যামিলিদের সাথে আমার যোগাযোগ, ভালো যোগাযোগ আছে। আমি গতকালকে একটা মিটিং ওদের সাথে আমার হয়েছে, এরা নিজেরাই ডিভাইডেড, এবং এই ডিভাইডেড করেছে যারা, তারা এখনো আছে। এবং এই ডিভাইডেড অবস্থায় থাকলে, ফ্যামিলিরা ডিভাইডেড থাকলে আপনি বিচার কে চাবে? এক একজন এক এক রকম করে বিচার চায়। ওকে, করা হয়েছে, বিচার সম্ভব না। ডক্টর মাসুদ রহমান, আপনার কাছে মানে $1 মিলিয়ন কোশ্চেনটা করে আজকে শোটা আমি শেষ করতে চাচ্ছিলাম, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। জি বলেন। সেটা হচ্ছে, under these circumstances, whatever is going on in Bangladesh, do you think that with the presence of General Wakaruzaman, বিডিআর পিলখানা হত্যার বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? Very clear question and very clear answer should be there. The clear answer is no. হবে না কেন? আপনি তার কথাটা খেয়াল করেন, কি যুদ্ধাঙ্গদেহী ভঙ্গিমা এসে বলেছিল যে আর্মির কেউ এই হত্যার সাথে জড়িত নয়, বিডিআর এর সোলজাররাই এই হত্যার সাথে জড়িত। নো ইফ, ফুল স্টপ, নো ইফ, নো বাট, নাথিং। আমি ওই প্রথম, আপনার মনে আছে আপনার সাথে আমি একবার তাকে ডিফেন্ড করেছি, ওই প্রথম I understood that we are having a wrong man in a place, in our chief place, very wrong man. সে আর্মি তাহলে পরে যারা বন্ধ করলো, আর্মিকে ঢুকতে দিল না, বারবার ফোনে বললো, এগুলো কোথায় যাবে? এদের বিচার কে করবে? তখনকার ডিজিএফআই তে যারা ছিল, দে অল নিউ ইট, এগুলো কোথায় যাবে? এগুলোর বিচার কে করবে? আর্মি অফিসাররা Major Muslim Kareem, I'm telling army officers have talked to me that they are waiting for an order from Chief Chilo, Moinu Ahmed. Sina Jamali is my classmate. Okay, they were waiting. They were going to go for it. They were stopped. তাহলে আর্মির বিচার হবে না? তো সে যখন এটাই বলতে পারে, যে তাছাড়া তারও কথা আছে, সে তখন মেজর ছিল, he was the major, this Walker was the major, and he was present in that field. এবং সে তখন ব্রিগেডিয়ার হাকিম, হু ওয়াজ দি ব্রিগেড কমান্ডার অফ 46 ব্রিগেড, তাকে বলেছিল, যখন তারা প্ল্যান করছিল যাবে, সে বলেছিল যে না, আপাতত যেতে মানা করেছে, কেন যাবেন? এটাও কোশ্চেনের মধ্যে আসবে, বিচার কেমনে হবে? সে তো নিজেই এটার মধ্যে থাকবে। তো আর্মির অনেকেই ততক্ষণ পর্যন্ত বিচার হবে না, যতক্ষণ পর্যন্ত বিচার হবে এক সময়। আমি আপনাকেও বলছি, সমস্ত ইয়েতে সম্মানের সঙ্গে বলছি, অত্যন্ত রেসপেক্ট করে বলছি, বিচার হবে, এই সময় হবে না। কার সময় হবে ওই জন্য, বাট যখন এই ফ্যাক্টরগুলোকে সাইডে সরিয়ে ফেলা যাবে, যে ফ্যাক্টরগুলো বিচারকে আটকে রাখছে, এই যে বললেন কমিটি টু কমিশন, এটা আমার বন্ধু, আমি খুব প্রাউড ফ্রেন্ড অফ ব্রিগেডিয়ার হাসান নাসির, আমরা এক ক্লাসমেট। তো হি ফট অ্যামং দি ফাইটার্স, যারা ফাইট করেছে, হি ওয়াজ দি অগ্রণী ভূমিকা ছিল সে।
তাদের কারণে আজকে কমিশন হয়েছে, কিন্তু কমিশনে করতে চাচ্ছিল না। সো বিচার এর আন্ডারে হবে না, ইটস এ গ্যারান্টি। আই ডোন্ট বিলিভ, কোনোভাবেই না বিচার। তারপরেও বলি যে 57 জন সাহসী অফিসারের মৃত্যুর বিচার বাংলার মাটিতে হবেই হবে। ওকে, ডক্টর মাসুদ, আপনাকে লাস্ট কোশ্চেন আমার জন্য। নিরুনিরা একটা কথা বলছে, আমি নিরুনিরাকে জিজ্ঞাসা করছি যে সবাই তো বলছে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে বিডিআর পিলখানা হত্যার বিচার হবে কিনা। নিরুনিরা বলছে যেই দল তাদের প্রতিষ্ঠাতার হত্যার বিচার করতে পারে না, সেই দল বিডিআর পিলখানা হত্যার বিচার করবে না। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কথা চলে আসে, আজকের বিএনপি কি শহীদ জিয়ার বিএনপি? আজকের বিএনপি তো সেই বিএনপি আর নেই বলে মনে হচ্ছে, যেখানে সবকিছু অত্যন্ত অনেস্টলি করা হতো আজকে, এবং ভারতের সঙ্গে চোখে চোখ রেখে সম্মানের সঙ্গে কথা বলা হতো, সেটা নেই। এখন ভারতের পদদলিত এবং ভারতের পদলেহনকারী কিছু লোকজন দ্বারা বিএনপির সেন্ট্রাল কমিটির লোকজনরা রয়েছে। এই বিএনপির দ্বারা শুধু এই বিচার নয়, অনেক, আমার এক সময় মনে হতো যে বিএনপি মনে হয় একটা অল্টারনেটিভ, আওয়ামী লীগ চলে গেলে পরে এটা ভালো কিছু করবে। এখন এই গত 7 মাসের যে আচরণ দেখলাম, আই হ্যাভ লস্ট অল ফেথ। আমি না, আমার মতন বহু মানুষ ফেথ লস করেছে যে তারা আসলে ক্ষমতায় যাওয়া ছাড়া আর কিছু নাই। যখন আমাদের দেশের হাজার হাজার মানুষ পঙ্গু, 30,000-এর মতন পঙ্গু, একটা পঙ্গু লোকের পাশে বিএনপির এই নেতাদেরকে দেখতেছে না, তারা ইলেকশন চাই। যখন নোয়াখালীর বন্যা হলো, বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, তখন একটা বন্যা কবলিত লোকের পাশে বিএনপির কারো কোনো সিনিয়র অফিসার, কোনো সিনিয়র লোককে দেখলাম। কেউ গিয়ে বললো না যে আমি 1 মুঠা চাল দেন আমরা দিচ্ছি, কাউকে টিভিতে অ্যাটলিস্ট দেখলাম না। এই বিএনপি তারা চায় ক্ষমতা, 16 বছর কিছু পায়নি, এখন পাওয়া দরকার, ওইটাই, দ্যাটস অল দেয়ার ফোকাস। তারা এটা করবে আমি বিশ্বাস করি না। 72-এর সংবিধানের বিরুদ্ধে কথা বলে, আই হ্যাভ টক টু মিস্টার আলী রিয়াজ, তার সাথে কথা বলেছিলাম বসে বসে। সে বলেছিল যে বিএনপি মানা করে 72-এর সংবিধান সরাতে, কার সাথে কি করবে এরা? দে আর অন ইন্ডিয়ান প্রেসক্রিপশন টু, দে আর দি সেকেন্ড টিম অর বি টিম অফ ইন্ডিয়া সো ফার আই এম কনসার্ন। ওকে, ডক্টর মাসুদ, থ্যাংক ইউ সো মাচ। আমি কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে 10 সেকেন্ড সময় দেবো, আজকে শোটাকে আপনি যদি সামারাইজ করেন। শোনেন, আমরা সবসময় একটা জিনিস ভুলে যাই, এই দেশের মালিক কিন্তু এই দেশের কৃষক, শ্রমিক এবং মানুষ, যারা জনসংখ্যা 95%। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হলো শাসক আর শাসিত। তো শাসিতরা হলো সংখ্যালঘু, আর আমরা হলো যাদের পক্ষে বলতেছি তারা হলো সংখ্যাগুরু। এখানে শুধু বিডিআর হত্যাই করা বলা হচ্ছে। ইদানিং আমি প্রায় দেখছি শুধু বিডিআর। আরে এর আগে যে মঞ্জুর হত্যা হলো, মঞ্জুর হত্যা করে এগুলো, জিয়া হত্যা করে এগুলো বলে না, সিরাশিদ হত্যা করে তো বলে না, কমরেড বলে না, সিরাশিদ 30,000 হত্যা করা হয়েছে, অপারেশন ক্লিন হার্টের নামে সর্বহারা লোকদের হত্যা করা হয়েছে। এই যে এতগুলো মারা হইলো, যে 2000 উপরে মারা গেল, এইগুলোর হত্যার বিচার আলোচনা হচ্ছে না, শুধু বিডিআর। আরে সমস্ত হত্যা। তা না হলে বলেন যে বাংলাদেশের ডিকশনারি থেকে বিচার, বয়কারে চার শব্দটা আজ থেকে বিলুপ্ত হয়ে গেল। এই বিষয়ে আমরা কথাই বলবো না। বন্দুক যার ক্ষমতা তার, কাজে প্রত্যেকে এক একটা করে বন্দুক হাতে নিয়ে নেন, যুদ্ধ করবো। কাজে আজকে আমার পরিষ্কার কথাবার্তা হইলো, অন্দ্রে মার্লো ফরাসি কালচারাল মিনিস্টার ছিলেন, সারা পৃথিবী তাকে জানে। সে স্পেনে গৃহযুদ্ধের জন্য সমর্থন করছিল, ওখানে যুদ্ধ করছিল। তো কাজেই এখানে চে গুয়েভারাও তাই ইন্টারন্যাশনালিস্ট রেভলিউশনের, আমি নিজে কাজী আব্দুল্লাহ মামুন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা, আমিও তাই ঘোষণা করেছি প্রবাসী সরকার যারা মাওলানা ভাসানী দিয়েছিল। এখন আমি পরিষ্কার বলছি, আমাদের যুবকরা যেন এক একটা করে রাইফেল হাতে করে নিয়ে রাস্তায় নেমে যায়। কাজেই এইখানে একটা ম্যান্ডেটেড হয়ে গেছে, একটা প্লেবিসাইড হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে। সেটা কি? 5 তারিখে জনগণ গণভবন দখল করেছে, সংবিধান যেখানে তৈরি করা হয় যে সংসদ দখল করেছে, ওটা তো হয়েই গেছে। বরঞ্চ প্রতি বিপ্লবী হিসেবে সেই যারা ওয়াকার সেই দিনে রাজনীতিবিদদেরকে ডেকে এনে একটা জামাত কার্ড খেললো, ওই জামাতের নিষেধাজ্ঞা তুলে দিল। জামাতের অনেক কর্মীরা আছে, তারা হয়তো বুঝবে, কিন্তু এটা খুশি হওয়ার কিছু কারণ নাই। কাজে আজকে বিএনপির যেসব নেতা কর্মীরা আছে, তারা জিয়ার আদর্শ দিকে অনেক দূরে। জিয়া মুক্তিযোদ্ধা ছিল, ভুল করছে, সেটা অন্য আলোচনা, কিন্তু আজকে জিয়ার হত্যার নিয়েও তারা কথা বলে না। আজকে সিরাজ সিকদার হত্যার নিয়ে আমরা কথা বলতেছি না, কর্নেল তাহেরের হত্যার কথা বলতেছি না। এখন এমনকি আমি এরশাদকে কিভাবে হত্যা করলো আমি সেটারও বিচার চাই। এই জন্য বিচার চাই না যে এরশাদকে আমি সমর্থন করি। অর্থাৎ আমাদের শেখ মুজিবের হত্যার বিচারও এখানে আমেরিকা ছিল, ইন্ডিয়া ছিল, জয়েন্ট। সমর সেনের সাথে আপনি দেখেন যে বডি বলবে সমর সেনের সাথে খন্দকার মুস্তাকের যে একদিনের জন্য গেছেন, চলে আসছিল। কাজে আজকে আমাদের প্রিন্সিপাল হলো স্বাধীনতা সর্বোত্তম। উই আর এট ওয়ার।
আমরা দিল্লির ভিতরে যুদ্ধে লিপ্ত। এখন যুদ্ধকালীন অবস্থায় এই কেন তারা 10 দিন পরে কথা বললো না, এটা নিয়ে এইসব কথা বলার সুযোগ নাই। জীবন একটা, এই জীবন আমি যেমন একবার করব, এই দুনিয়ায় যাব, পরে এখন আমি গাজী হলাম না শহীদ হলাম সেটা পরের কথা। আমি মনে করি আমাদেরকে গাজী হতে হবে। হ্যাঁ, খালি হাতে ওই যে আব্দুল্লাহ যে বলে দিল ওই যে শহীদ আবু সাইদের মতো হাত তুলে মরতে চাই না, আমি মরতে চাই না। আমার জীবন আমার কাছে খুবই পবিত্র এবং খুবই ইম্পর্টেন্ট। আমাকে হত্যা করার আগে আমি আমার শত্রুকে হত্যা করবো, এটা হলো সেলফ ডিফেন্স। ইন্ডিয়া আমাকে আক্রমণ করার আগে আমি ইন্ডিয়াকে যত পাল্টা আক্রমণ করতে পারি, ওই 20,000 যে মানে 45,000 যে ওখানে বসায় রাখছে কলকাতায়, এই মমতা ব্যানার্জির কাছে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশের কমান্ডাররা যায় ধরে নিয়ে আসবে। পশ্চিম বাংলা ভারতের না, বাংলাদেশের অবচ্ছেদ্য অংশ। পশ্চিম বাংলা পশ্চিম ফ্রন্ট থেকে আমরা প্রতিরোধ করব, আমরা কাউকে মাথা নত করতে দিব না, এটা হলো সত্যি কথা। ওকে, থ্যাংক ইউ, অনেক মেহরবানি। নিরুনীরা, আপনাকে 10 সেকেন্ড সময়, আপনি যদি আজকে শোটাকে সামারাইজ করেন। থ্যাংক ইউ সো মাচ জেকব ভাই। আসলে আমরা আজকে অনেক সুন্দর একটা সাবজেক্ট নিয়ে কথা শুরু করেছি, মধ্যে আমরা বিভিন্ন জন বিভিন্ন ওয়েতে চলে গেছি, আবার একই প্ল্যাটফর্মে আমরা ব্যাক করেছি। তবে একটা কথাই বর্তমানে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান, এই যে সেনাপ্রধান সে হলো মানে জেনারেল ওয়াকার হাসিনা শেখের ভগ্নিপতি। সে ঠিক তার ভগ্নিপতির দায়িত্ব পালন করছে। সে কিন্তু বাংলাদেশের একজন সেনা প্রধানের যে দায়িত্ব সে পালন করছে না। তাই এখন তার কাছ থেকে আমরা মানে কি আশা করতে পারি? আর ছাত্র জনতার কাছে একটা কথাই আমার আছে, সেটা হলো যে 24-এর আন্দোলন করে ছাত্র জনতা যে তাদের ভূমিকা দেখিয়েছে, তারা জানি সেই ভূমিকাতেই তারা অটল থাকে। ছাত্রদেরকে বলবো সেটা যে আজকে শুধু জেনারেল মানে সেনাপ্রধানই না, আজকে যেখানেই তারা যাক না কেন, যে আলোচনাই হোক না কেন, আমরা চাবো তারা জাতির কাছে সে বিষয়টা ওপেন করুক। কারণ 24-এ শুধু তারা একাই ছিল না, 24-এ প্রতিটা ঘর থেকে, বাচ্চা থেকে শুরু করে সবাই, প্রতিটা মানুষ রাস্তায় নেমে আসছে 24-এর আন্দোলনে। যেমন 24-এর আন্দোলনে প্রতিটা মানুষ ঘর থেকে বেরিয়েছে, তবে প্রতিটা মানুষের বাংলাদেশের এটা জানা বোঝা শোনার অধিকার আছে তারা কোথায় কি করছে। আমরা চাচ্ছি যে ছাত্র জনতার সামনে এগিয়ে আসুক, তবে ছাত্র জনতার যে প্রোটেকশন সে বিষয়ে আমাদের দেখতে হবে, সে বিষয়ে আমাদের কথা বলতে হবে। আজকে সারজিৎ বলেন, হাসনাত বলেন, আসিফ বলেন, আমরা সবাইকেই চাচ্ছি, আমরা সবাইকেই ভালোবাসি। তারা আমাদের দেশের সম্পদ, তারা আমাদের সন্তান, তাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে এই ছাত্র জনতা তাদের বুদ্ধির কথা আমি বলবো না, তাদের বিবেচনার কথা বলবো না, তারা যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়, কোনো ভুলের মধ্যে তারা পা না দেয়, সেটাই বলতে হবে। এর আগে ছাত্রদের নিয়ে অনেক কথা বলা হয়েছে, সেটা এনিওয়ে জেকব ভাই আপনি যেহেতু হাত দেখাচ্ছেন আমি শর্ট করতে চাচ্ছি। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, দেশের এখন সংস্কার পদ্ধতির মধ্যে আমরা আছি। তাই আমি একটা দলের সাপোর্টার হিসাবে, একটা দলের কর্মী হিসাবে আমি বলতে চাচ্ছি আমার দলের লিডারকে যে আমাদের দলের সংস্কার করাটা অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দলের ভিতরে সংস্কার করা হোক। দলের সংস্কারের ধারা এটা না যে আমরা 19 দফা দিয়ে আমরা 31 দফায় এসেছি, কিন্তু এটা দিয়ে আমাদের দেশের এবং আমাদের দলের কোনো সংস্কার হবে না বলে আমি মনে করি। ধন্যবাদ জেকব ভাই আপনাকে, এবং আজকে আমাদের প্যানেলে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের দর্শক, আজকে এই সময় নিয়ে আমাদের এই রোজার মাসে বসে আপনারা আপনাদের অমূল্য সময় আপনারা এখানে ব্যয় করে আমাদের শোটা দেখেছেন। আমরা চাবো যে আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই শোটা প্রতি ঘরে ঘরে চলে যাক, প্রতিটা জনগণের কানে চলে যাক, প্রতিটা জনগণের চোখে চলে যাক, এবং জনগণকে হুঁশিয়ার করার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম, শুধু আমরা যে কথা বলছি তা না, দেশের বাইরে আপনারা যে যেখানে আছেন না কেন সবাই সবার ওয়েতে একটা কথাই
কথাই বলেন বাংলাদেশের সংস্কার করার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আপনারা সবাই সহযোগিতা করেন, আপনাদের সবার সহযোগিতার হাত আজকে বেরিয়ে দেন এবং আপনারা একটা কথাই বলেন, আজকে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে, এই ভারতীয় আগ্রাসনের মুখ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক বাংলাদেশের দরকার বলে মনে করি। এবং শুধু আমি না, সারা বাংলাদেশি মানুষ আমরা প্রত্যেকেই চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জানি বাংলাদেশ সংস্কার না করা পর্যন্ত এই বাংলাদেশি থাকেন। ধন্যবাদ। ওকে, মেজর মহসিনুল করিম, আপনাকে আমি একটু 2 সেকেন্ডের কথা বলবো। আপনি মেজর মহসিনুল করিম, আপনার কাছ থেকে আপনি 10 সেকেন্ড সময় আপনি যদি একটু সামারাইজ করেন আজকে আলোচনা করলাম। এতে আমরা যে এটা মহা সংকটে আছি এটা তো পরিষ্কার। এই মতো অবস্থাতে দেখেন 71-এ যুদ্ধ করেছিল, মেজরের উপরে কোনো অফিসার জয়েন করে নাই, সৈনিক ছিল আর দেশের মানুষ ছিল। আমরা কিন্তু ওই লেভেলে আমরা কঠিনভাবে এখন সম্পৃক্ত এবং আশা করি বাংলাদেশের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমি আশাবাদী। থ্যাংক ইউ। ওকে, আপনি মামুন ভাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন? আমি একটু 2 সেকেন্ড আমি একটু 2টা লাইনের পড়তে চাচ্ছি, যদি আজকে এইটার উপর খুবই গুরুত্বপূর্ণ দেশবাসীর উদ্দেশ্যে। এটা প্যারিস, আজকে আমি লিখেছি ফেসবুক আকারে, বাংলাদেশ রুখিয়া দাঁড়াও। আগ্রাসী ভারতের প্রেতাত্মাদের বিরুদ্ধে বাংলাদেশ তুমি আবারও উঠিয়া দাঁড়াও, রুখিয়া দাঁড়াও। বিপ্লব হয়নি তো এখনো শেষ। গত 2 দিন যাবৎ বাতাসে বারুদের গন্ধ ছড়াতে তৎপর হয়ে উঠে পড়েছে দিল্লির ক্রীড়ানক জেনারেল ওয়াকার প্রতি বিপ্লবী খলনায়কের ভূমিকায়। বিপ্লবের এ বন্ধুর পথ চলার পথ এখনো রয়েছে, আরো দীর্ঘ পথ দিতে হবে পারি। শহীদের জানাজা আর নয়, বিজয়ী বিপ্লবী গাজীর ঝান্ডা উড়ুক কৃষক শ্রমিক সৈনিকের হাতে, মাঠে ঘাটে আর রাজপথে। 53 বছর ধরে আগ্রাসী হায়না লুটেরা ভারত এবং প্রতি বিপ্লবী রুবি তাদের দালাল প্রেতাত্মাদের উৎখাত করে নূতন কৃষক শ্রমিক মেহনতি মানুষের সাম্যের বাংলা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলমান বিপ্লবী প্রক্রিয়া আন্দোলন সংগ্রাম চলছে, চলবেই। দেশে বিদেশে, দেশে প্রবাসে শ্রমিক কৃষক সৈনিক ছাত্র যুবকদের সম্মিলিত ঐক্যবদ্ধ বিপ্লবী চালিকা গণশক্তি দিল্লির আনুগত্যাশ্রয়ী উৎখাতিত স্বৈর ফ্যাসিস্ট খুনি লুণ্ঠনকারী আওয়ামী জাতীয় পার্টি এবং দিল্লির সাথে আপোষকামী পুরাতন ক্ষমতাচ্যুত স্বৈর ফ্যাসিস্ট খুনি লুণ্ঠনকারী বিএনপি জামাতের মুক্তির শক্তি, কাজে জনগণের মুক্তি শক্তি। এখন শেষ লাইন, 71-এর পর প্রথম যে মুক্তিযুদ্ধের আগ্রাসী ভাষণ, 71-এর প্রথম পর্বের মুক্তিযুদ্ধের ফসল আগ্রাসী ভারত কর্তৃক ছিনতাই হয়ে যাওয়ার মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হয়ে ওঠেনি। 53 বছর ধরেই আকাঙ্ক্ষিত বুকে লালন করে সে সম্পন্ন করার ধারাবাহিকতার আন্দোলন ফসল হিসাবে 24শে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক সৈনিক গণঅভ্যুত্থানোত্তর এই সেমি বিপ্লব বিজয় আমাদের অবশ্যম্ভাবী। পরাজয় পথ অবরুদ্ধ, বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের কথায় এবং কাজে স্বাধীন সার্বভৌম আজাদ বাংলা জিন্দাবাদ। ধন্যবাদ। খুব ভালো লিখছেন, অনেক ধন্যবাদ মামুন ভাই, খুব ভালো লিখছেন। নিরুনিরা, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, মেজর মোহাম্মদ মহসিনুল করিম, আপনাদের 3 জনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এতটা সময় আমাদের সাথে থেকে কথাবার্তা বলেছেন। ইন দ্য ফিউচার আপনাদের সাথে সবার আবার দেখা হবে, কথা হবে বাংলাদেশ নিয়ে। আমার কোনো সন্দেহ নাই আপনারা সবাই দেশপ্রেমিক এবং আমার দর্শক যারা আছে আপনারাও দেশপ্রেমিক। এবার আমি সামারাইজ করে আজকে শোটা আমি শেষ করব। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। দর্শক কিন্তু এই ছিল আমাদের শো। আসলে শোটাকে সামারাইজ করতে গেলে আমি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের আসলে টপিকসটা একটা। হাসনাত আব্দুল্লাহ মার্চের 11 তারিখে যে কনভারসেশনের রেফারেন্সটা দিয়েছে সেটা প্রকাশ করতে এত দেরি করলো কেন? এটা নিয়ে যারা প্রশ্ন করেছেন তারা জাস্ট উদর পিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে মূল বিষয়টাকে ধামাচাপা দিয়ে অন্যদিকে এটাকে স্লাইড করতে চাচ্ছেন, যেটা অসততা, অনৈতিক
এবং নির্বুদ্ধিতা। একটা কারণে হাসনাত আব্দুল্লাহকে যে এই কথাটা বলেছে সে সাধারণ কোনো মানুষ না, সে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, বন্দুকের জোর তার হাতে বেশি। হাসনাত আব্দুল্লাহ এটা খুব ভালোভাবে জানে যে ওইখান থেকে বাইর হয়েই যদি সেই কথাটা একটা পোস্ট দেয়, ডিজিএফআই বা বিভিন্ন জায়গা থেকে জাস্ট একটা স্নাইপার শুটার দিয়ে গুলি করে তারে ফেলে দেওয়া হবে। রয়্যাল লোকজন দাঁড়ায় আছে ওয়াকারের আদেশ পালনের জন্য, ডিজিএফআই তো আছেই, ওয়াকারের ডিসপোজালে ছাত্রলীগের শুটারেরও আছে, যুবলীগের শুটারেরও আছে। আপনার কি মনে হয় ছাত্রলীগ যুবলীগের খুনিরা বাংলাদেশ ছাড়ছে? ছাড়ে নাই, তারা ওয়াকারের হেফাজতে আছে। ওয়াকার যদি বলে যাও সার্জিসকে গুলি করে আসো, নাহিদকে গুলি করে আসো, তারা তাই করবে। ওয়াকার এই কাজটা আর্মি দিয়ে করাবে না, ডিজিএফআই দিয়ে করাবে না, ওয়াকার এই কাজটা করাবে র এবং ছাত্রলীগ যুবলীগের খুনিদেরকে দিয়ে। তো হাসনাত আব্দুল্লাহ এই কথাটা যদি এতদিন পেটে চেপে রাখে, দেয়ার ইজ এ রিজন। আমি হাসনাত আব্দুল্লাহরে চিনি না, এই কনভারসেশনটা যখন হয়েছে আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত প্র্যাগম্যাটিক ওয়েতে সে ডিল করেছে এবং 11 দিন পরে, 12 দিন পরে, 10 দিন পরে, যতদিন পরে সে এখানে এসে বলেছে সাবজেক্টটা এই। আমি শিওর হাসনাত আব্দুল্লাহ এটা নিয়ে লোকজনের সাথে কথাবার্তা বলেছে, আমি শিওর এটা নিয়ে সে স্ট্র্যাটেজিও সেট আপ করেছে, যখন সময় এসছে তখন বলেছে। আমি দর্শকবৃন্দ আপনারা সহ সবাইকে একটা কথা বলবো, হাসনাত আব্দুল্লাহ যেদিন ওয়াকারটাকে বলেছে মার্চের 11 তারিখ, ওই দিন বলে নাই। এই কোশ্চেনটা করা জাস্ট ইডিওসি, স্টুপিড। এই কোশ্চেনটা কারো করা উচিত না। নাম্বার সেকেন্ড, সার্জিস হাসনাতের কথাটাকে একটু এদিকে ওদিকে করেছে। কেন করেছে? হাসনাত একজন ব্যক্তি, সার্জিস একজন ব্যক্তি। প্রত্যেকটা মানুষ কোন একটা বিষয়কে সেম থিওরিতে রিসিভ করে না। যে কোনো একটা থিওরির অ্যাকসেপ্টেবিলিটির ক্ষেত্রে ফিলোসফিক্যালি এক একজন মানুষ এক এক ভাবে দেখে। দর্শকবৃন্দ, পবিত্র কোরআনের একটা আয়াতকে ইন্টারপ্রেট করতে গেলে ডিফারেন্ট ওয়েতে মানুষ ইন্টারপ্রেট করে। যে ইন্টারপ্রেট করে সে একটু চিন্তা করে তার দৃষ্টিভঙ্গিটাকে উজাড় করে কম্প্রিহেন্সিভ বইতে সেটা করতে চায়। দেখো, সার্জিস যদি কন্ট্রাডিক্ট করে হাসনাত আব্দুল্লাহর কথা, এটা নরমাল। কিন্তু একটা কথা কি জানেন? এই আলাপ আলোচনাটা সেনাপ্রধানের বাসায় হয়েছিল, এইটাই সত্য কথা। আর আমার প্রশ্ন, সেনাপ্রধানের বাসায় এই আলাপ আলোচনাটা কেন হবে? সেনাপ্রধানের বাসায় এই আলোচনাটা কেন হবে? বাংলাদেশ আর্মির রেগুলেশন অনুযায়ী সেনাপ্রধানের বাসায় তো দূরে থাক, কোন জায়গায় রাজনৈতিক আলোচনা একজন ইউনিফর্মড অফিসারের বাসায় এটা বেআইনি। এটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শৃঙ্খলার পরিপন্থী। আরো একটা কথা, প্রথমেই তো বিসমিল্লাহ গলত। আসিফ মাহমুদ অনেক চিন্তা ভাবনা করে সঠিক সময় বলেছে, এই ফজলুর রহমান খানের পোলা গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী মির্জাফর ওয়াকার সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসাবেই মানতে চায় নাই। এই কুত্তার বাচ্চার তো ওখানে বসে থাকারই কোনো অধিকার নাই। হি ইজ নট লয়াল, হি ইজ নট লয়াল টু দ্য গভর্নমেন্ট। Whatever he did for the last couple of months, it was absolute mutiny. ওয়াকারের ইন্ধনে ইসকনের বিপ্লব হয়েছে, ওয়াকারের ইন্ধনে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমেছিল, ওয়াকারের ইন্ধনে আনসার ভিডিপি রাস্তায় নেমেছিল, ওয়াকারের ইন্ধনে
যেখানে যত প্রকার জুলুম, হাঙ্গামা, রাস্তায় খুন, যা কিছু সবই ওয়াকারের ইন্ধনে হচ্ছে। কারণ র এবং ইন্ডিয়ার টার্গেট বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ডিসরাপ্ট করা যায়। দর্শকবৃন্দ, এই ব্যাপারে আপনাদের কাছে যারা সার্জিস কি বলছে, হাসনাত কি বলছে, প্রামাণিক কি বলছে, আব্দুল কি বলছে, অমুকে কি বলছে, এগুলো অক্সিলারি। কেন অক্সিলারি? কারণ এই আলোচনাটাই ছিল রং জায়গায়, এই আলোচনাটাই হলো দেশদ্রোহিতা। আলোচনাটা যে হয়েছে এতে তো কোনো সন্দেহ নাই। এই আলোচনাটা হবে কেন ওয়াকারের বাসায়? ওয়াকারের বাসায় এ ধরনের আলোচনা বেআইনি। এ ধরনের আলোচনা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শৃঙ্খলার পরিপন্থী। মিলিটারি আইন অনুযায়ী ওয়াকার কোর্ট মার্শাল হওয়ার মতো অপরাধ করেছে, হাজতে যাওয়ার মতো অপরাধ করেছে। এই কুত্তার বাচ্চাকে ডিসমিস করে ও যাতে পেনশন না পায় এর ব্যবস্থা সে করেছে। এবং কষ্টের সাথে আপনাদের সাথে একটা কথা বলে আমি শেষ করছি। ঠুটো জগন্নাথ কমিশন যেটা করেছে বিডিআর পিলখানার, এই ফজলুর রহমান খান আর সাদেক খানের রক্ত ইংরেজের চাকর বিশ্বাস সাপ্লাইকারী ওয়াকার এই বিচার হতে দেবে না। সে যতদিন আর্মি চিফ আছে তাকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে সরানো না হয় এই বিচার করতে দিবে না। ওই 57 জন অফিসারের সাথে রক্তের সাথে বেইমানি করেছে। কাজী আব্দুল্লাহ আল মামুন বলেছে শুধু বিডিআর হত্যার বিচার, বিডিআর হত্যার বিচার। আব্দুল্লাহ আল মামুন উনি প্র্যাগমেটিক না, ওনার কথার মধ্যে কি হারায় ফেলায়। অন্য সব হত্যা হয়েছে বাংলাদেশিদের, বাংলাদেশের অভ্যন্তরে তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে রাজনৈতিক একটা ফ্যাসাদ তৈরি করে। কিন্তু বিডিআর এর হত্যাকাণ্ডটা ছিল পার্শ্ববর্তী দেশের স্পেসিফিক প্ল্যান করা একটা হত্যাকাণ্ড। সিরাজ সিকদারের হত্যাকাণ্ড, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমানের অ্যাসাসিনেশন, ডক্টর মিলনের হত্যাকাণ্ড, অন্য নূর মোহাম্মদের হত্যাকাণ্ড, আবু সাইদের হত্যাকাণ্ড, এর সব হত্যাকাণ্ডের বিচার আমি চাই। কিন্তু এই হত্যাকাণ্ডের স্বরূপ এক, আর বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের স্বরূপটা কমপ্লিটলি আলাদা। অ্যাডভোকেট মামুন দুইটাকে যখন গোলায়া ফেলায় আমি তার সাথে দ্বিমত পোষণ করি, কারণ দুইটা পার্সপেক্টিভ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি এটা বলেই কনক্লুড করব, ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর যাতে সফল হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস, he has a game plan. There is a couple of issues he has to address. আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ভিজিট হবে চীন সফর। চীন সফর যদি সফল হয়, Dr. Mohammed Yunus will become a paramount leader within South Asia. আমাদের বাংলাদেশীদের জন্য ভাগ্যের আকাশে একটা সূর্যের উদয় হয়েছে। সবাই মিলে আমরা এটাকে যেন চ্যারিশ করি, আমরা যেন এটাকে মূল্যায়ন করি, আমরা যেন এটাকে সম্মান করি, আমরা যেন আমাদের মন প্রাণ উজাড় করে পিতৃতুল্য এই লোকটার জন্য আমরা যেন দোয়া করি। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকে বাংলাদেশ সময় রাত্র 11টায় আমি আপনাদের সামনে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার। দর্শক, আলোচনাগুলো শুনেছেন। লেখক মিল্টনের আলোচনার সারমর্ম হচ্ছে বাংলাদেশের যত অপরাধ বা যত কোলাহল, যত ঝামেলা হচ্ছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান।
তিনি সবকিছু করছেন এই ডক্টর ইউনূসের চীন সফর ঠেকানোর জন্য এবং চীন সফরের সফলতা ঠেকানোর জন্য। কারণ আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি চীন সফরের মাধ্যমে ডক্টর ইউনূস ব্যাপক সফলতা পাবেন এবং ব্যাপকভাবে বাংলাদেশের উন্নতি লাভ করতে পারবেন। এই জন্যই ভারত আসলে এটা চাচ্ছে না চীনের সাথে তিস্তা চুক্তি হোক, চীনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হোক, এটা ভারত চাচ্ছে না। আর এটা ঠেকানোর জন্যই ওকারকে নামিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তো তার আলোচনা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হচ্ছে?